সবসময় চিন্তা করি যে একা চলাটাই বেটার। অনেক কিছু আসলে জীবনে এক্সপিরিয়েন্স করে পজিশন হোল্ড করছে, এটা আসলে আমার রিয়েল নেম না। ফুল ফ্যামিলি আমাদেরকে একা করে ফেলে। আমি হচ্ছে মানে একটু শর্ট টেম্পার, বেঁচে থাকি বা না থাকি আমার বাচ্চারা যেন কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়। রিভেঞ্জ অফ নেচার, জুতার বাড়ি খাইছে, দ্য হেল ইজ গোয়িং অন। তারপরে সে স্ট্যাটাস দিয়েছে যে যাদের ফেম ক্রাইসিস থাকে তারাই তাদের কলিগস এর সাথে দাঁড়ায় না। নেগেটিভিটির মধ্যে আমি থাকবো না। আমার ইমান, আমি সবসময় চেষ্টা করি যে আমার ইমানটা যেন নষ্ট না হয়। Hello everyone, Assalamu alaikum. This is Dr. Amina Kashria in my podcast, Unseen View, Season 2, Episode 2. I have Leona Rahman Lian. Assalamu alaikum. How are you? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপু কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন, রাইট? আলহামদুলিল্লাহ। ভালো লাগছে আপনাকে দেখতে। আলহামদুলিল্লাহ, সুন্দর লাগছে। কেমন আছেন মানে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, এটা কি ফর্মালিটি হিসেবে আমরা বলি ভালো আছি? এটা বলা উচিত, আমাদের ধর্ম বলা উচিত, আমাদের ইসলাম ধর্মে, যে আলহামদুলিল্লাহ আমি যেমন আছি ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। যখন আমরা যে রাস্তা বের হয়ে দেখি না রাস্তার মানুষগুলো যেমন থাকে, সেই তুলনায় তো আমি ভালো আছি। তো এটার জন্য বলা উচিত আমাদের আলহামদুলিল্লাহ, আল্লাহ যে যাকে যেভাবে রেখেছে ভালো রেখেছে। শুকর আলহামদুলিল্লাহ। এরকম কখনো হয় যে বলবো না কেমন আছি, এরকম কখনো হয়? না, এরকম হয়, বাট বলি কারণ হচ্ছে যে আমি খুব আল্লাহ বিশ্বাসী। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই ছোট ছোট মানে জিনিসগুলো মানি। শুকরিয়া আছে অনেক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা মানতে হবে। আচ্ছা, সো লিওনা রহমান লিয়ান, এটার ফুল মিনিংটা কি? এটার বিহাইন্ড দ্য সিন অনেক বড় একটা স্টোরি আছে। অ্যাকচুয়ালি এটা আমি কখনো কোনো কোথাও বলি নাই যে এটা আসলে আমার রিয়েল নেম না। Oh no, we don't have. আমরা রিয়েল নেম জানতে চাই। রিয়েল নেম আসলে মানে দেখা গেল যে আমার যে রিয়েল নেম আছে সেটা আসলে এক্সট্রিমলি সরি, আমি তো ভাবে বলতে পারছি না বা করছি না। বিকজ অফ হচ্ছে কি, মানে যখন আমার বাবা মারা যায় তখন হচ্ছে যে আমাদেরকে পুরা ফুল ফ্যামিলি আমাদেরকে একা করে ফেলে, মানে পুরা আমাদের গোষ্ঠী একা করে ফেলে আমাদেরকে, যে আমার বাবা মারা গেছে, এখন আমাদেরকে কেউ পরিচয় দিবে না। আচ্ছা, তো তখন দেখা গেল যে আমাদের মানে আমরা এতটা সাফার করেছি, আম্মু ভাই আমরা। তো আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমাকে পরিচয় দিতে হবে না, আমাদেরকে পরিচয় দিতে হবে না তোমাদের। একদিন এমন সময় আসবে যে তোমরা আমার পরিচয় নেয়ার জন্য তোমরা ডেসপারেট হয়ে যাবে। তো আমার মনে হয় যে সেই দিনগুলো মানে সেইটা আমি ওভারকাম করে এখন আমি এটার জন্য হচ্ছে আসলে আমার নেমটা চেঞ্জ করা, এই প্ল্যাটফর্মে আসা, একটা পপুলারিটি আলহামদুলিল্লাহ, যেটা আমি কখনোই এক্সপেক্ট করিনি, বাট হয়েছে। আর এটার জন্য আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আসলে আল্লাহর হুকুম ছাড়া কখনো কোনো কিছু হয় না। তো এখন দেখা গেল যে তারা আমার পরিচয়, তারা বলে যে হ্যাঁ ও হচ্ছে আমার কাজিন, বা ও হচ্ছে আমার চাচাতো বোন, ও হচ্ছে আমার মামাতো বোন। তো এরকম দেখা গেল যে এই সিচুয়েশনটা এখন চলে আসছে, ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আমরা কি একটু ছোট্ট করে জানতে পারি মানে কেন, মানে কি হয়েছিল এরকম যে বাসা থেকে মানে সবাই ফ্যামিলি নিয়ে এত এই কথাগুলো বলছে যে লাগবে না, তোমাকে দরকার নেই, বা তোমাদের পরিচয় দিতে চায়? হ্যাঁ, কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে দেখা গেল যে আমার বাবা তো সবসময় মানে ফ্যামিলি পার্সন ছিলেন, সবাইকে আগলে রাখতো। তখন দেখা গেল যে প্রপার্টি ইস্যু থাকে না, তো প্রপার্টি ইস্যুর জন্য যে বাবা মারা গেছে, মারা যাওয়ার পর কে কিভাবে নিবে, কে কিভাবে কি করবে, তো দেখা গেল যে আমাদের জন্য তো পায় না। আমরা বড় হয়ে গেছি যখন। আমরা হচ্ছে 3 ভাই 2 বোন, আর বড় ভাইটা হচ্ছে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে 2011 সালেই। তো এখন আমরা 2 ভাই 2 বোন আছে। ওকে, কি হয়েছিল? ভাইয়া হচ্ছে সুসাইড করেছিল। সে হচ্ছে বার্লিনে ছিল, জার্মানে ছিল 15 ইয়ার্স, ওখানে বিয়ে করছিল, বার্লিনের মেয়ে। তো ভাবি হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট করছিল, স্পট ডেড হয়ে গেছিল ওখানে। দেন বাংলাদেশে আসার পরে হচ্ছে সে মানে অ্যাকচুয়ালি মেন্টাল হেলথ ঠিক ছিল না ভাইয়ের, সো ওই ডিপ্রেশনে একটা বাজে কিছু করে ফেলছে। Yeah, I am actually expecting. I'm not expecting. আমি দুনিয়াতে এটা চাইও না যে আমার কাজিনও সেম কাজ করুক, বাট নেওয়া যায় না ওই সিচুয়েশনটা। যদি কেউ দেখে সিচুয়েশন, আমার বাবার সামনে হচ্ছে তার ছেলে চলে গেছে, সেই জিনিসটা আমার বাবা কিভাবে নিয়েছে আমরা সেটাই চিন্তা করি, মা কিভাবে নিয়েছে। তো
অনেক কিছু আসলে জীবনে এক্সপিরিয়েন্স করে পজিশন হোল্ড করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিউটিফুল, এটার জন্য লেডি। হ্যাঁ, এটার জন্য দেখা যায় কি যে মানে সবসময় চিন্তা করি যে একা চলাটাই বেটার, কোনো এক্সপেকটেশন কারোর প্রতি না রেখে একা চলাটাই বেটার। আর যেহেতু আমার বাবা ছিলেন একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা ছিলেন, তো সে সবসময় বলতো যে মা আমি দেশ যুদ্ধে জয়ী হয়েছে, সবসময় চেষ্টা করে জীবন যুদ্ধে জয়ী হওয়ার। তো বাবা সবসময় এই জিনিসটা বলতো। তো এটার জন্য না কখনো কারোর থেকে এক্সপেক্ট করি না যে আচ্ছা ও আসবে বা ও থাকবে তাহলে আমি মনে হয় একটু বল পাবো না, আমি একাই 100। মাশাআল্লাহ, আল্লাহ তো আছে অফ কোর্স। হ্যাঁ, অবশ্যই। আমার যতটুকু পারি, আমার যতটুকু রিসোর্স আছে আমি অতটুকু দিয়েই করবো। এক্স্যাক্টলি। মাশাআল্লাহ এতটুকু মানে বিশ্বাস রাখতে হবে যে রাখে আল্লাহ মারেকে। আল্লাহ যদি রাখার অবশ্যই থাকবে, আর যদি না রাখে, আল্লাহ যদি আমার প্রতি সহায় না হয়, আমি কিছুই করতে পারবো। অবশ্যই। মাশাআল্লাহ লিওনা, বিউটিফুল। সো আমি আরেকটু আপনার এডুকেশন বা আপনার স্কুল কলেজ এগুলো নিয়ে একটু জানতে চাই। আমার হচ্ছে অ্যাকচুয়ালি আমি মানে যখন আমি এসএসসি দিই তখন হচ্ছে আমার বিয়ে হয়ে যায়। নাইস। তারপর হচ্ছে বেবি আমি কনসিভ করি, তারপর হচ্ছে পড়াটা আমি কন্টিনিউ করতে পারিনি। আচ্ছা। দেন হচ্ছে আস্তে আস্তে দেখা গেল আমার ফার্স্ট বেবি হয়, প্রিম্যাচুর হয়। আমার তো খুব ছোটবেলায় বিয়ে হয়ে যায়। আচ্ছা। পুরান ঢাকা যেহেতু ও হ্যাঁ। How old were you? আপনার বয়স কত ছিল তখন? তখন ছিল হচ্ছে 14। আগে এরকমই ছিল। হ্যাঁ, আগে কিন্তু এরকমই বিয়ে হতো। হ্যাঁ, আপনাদের আম্মু পুরান ঢাকার দিকে মনে হয় পুরান ঢাকা এখন একটু কম বয়স, এখন হয়েছে যে এখন হচ্ছে 16-17 এরকম। হ্যাঁ, আগে আর কনসেপ্টটা কেন আগে বিয়ে দেওয়ার, মানে আপনাদের ওই সাইডে ওখানে আগে বিয়ে দেওয়ার ভুল না, বাট না, এখানে কনসেপ্টটা এটা কেন হয় অ্যাকচুয়ালি, মানে আমাদের পুরান ঢাকার মানুষের না টেন্ডেন্সি হচ্ছে যে মেয়েটা স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, ছেলে মেয়েদের সাথে মিশবে, সিকিউরিটি। হ্যাঁ, একটা সিকিউরিটির ব্যাপার আছে। তারপর হচ্ছে দরকার কি, মানে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দিই, তারপর তাদের দায়িত্ব। কারণ একটা মেয়েকে রাখা বা একটা সেফ রাখা অনেক কঠিন এখন এক্স্যাক্টলি। তো এটার জন্য মানে পুরান ঢাকার মানুষরা খুব ফাস্ট বিয়ে দিয়ে দেয়। আর যে মেয়েদের বাবা দেখা যায় যে বয়স হয়ে গেছে, যেমন আমার বাবার বয়স হয়ে গেছিল, আমার বাবার কথা হচ্ছে যে না, আমি তোমাকে আমি থেকেই বিয়ে দিব, মানে আমি মারা যাওয়ার পরে কে কিভাবে তোমাকে বিয়ে দিবে, তোমার বাবার হাত মাথা থাকবে না, কে কিভাবে বিয়ে দেবে, আমি সেটা তো আসলে আমি মারা গেলেও তো আমার রুহটা কষ্ট পাবে। তো এটার জন্য বাবার টেন্ডেন্সি ছিল যে না, তাতে বিয়ে দিয়ে দিই। তো এটার জন্য ম্যাক্সিমাম তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় পুরান ঢাকায়, যে না বাবা থাকা অবস্থায় মেয়েদের বিয়ে দিলে একটা যে স্যাটিসফ্যাকশন, আমি আমার মেয়েকে ভরপুর দিয়ে বিয়ে দিছি বা শান্তি মতো বা মন ভরে বিয়ে দিছি। মাশাআল্লাহ। আপনি মেকআপ ইন্ডাস্ট্রিতে আছেন এন্ড আপনার সার্টিফিকেট অনেকগুলো মনে হয় 100 হয়েছে না অলমোস্ট? না, অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমার অত সার্টিফিকেট নাই। আমি হচ্ছে 2000 মেকআপ টিচার ছাড়া শিখছেন? আমি সেলফ টট ফার্স্ট, দেন হচ্ছে যে 2023-তে হচ্ছে হিন্দির ক্লাসটা করে আসছি, ওটা ছিল আমার মানে দুবাই থেকে করে আসছি। এটাই হচ্ছে আমার মেইন অ্যাচিভমেন্ট, আর এটা আমি যে সার্টিফাইড আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশে আসলে কারোর কাছ থেকে ওরকম ভাবে ক্লাস করি নাই। আমার টার্গেট ছিল যে আমি করবো যখন আমি বাইরে গিয়ে করবো, এন্ড ইয়েস আমি ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনটা নিয়ে আসবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিউটিফুল। সো আপনার কাছে মনে হয় যে আমি একটা টিচার আন্ডারে থাকি, একটা উনি যা শিখাইছে ওইটা আমি শিখে টেকনিকগুলো আমি আমার মতো করে এক্স্যাক্টলি। অনেকগুলো টিচারের কাছে শিখলে হয়তো বা একটু হয়ে যায় না যে কোনটা রেখে কোনটা এক্স্যাক্টলি মিক্সড। আর আমি না আমার কনসেপ্টটা একটু ডিফারেন্টই ছিল, যে আমি পারছি, আমি করতে পারছি, মানে আমার হচ্ছে আমি জাস্ট একবার দেখলেই হচ্ছে হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আমার দরকার নেই এখন। আর এখন বাংলাদেশে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে না, যে কেউ আমাকে বলবে লাইভে এসে বা ও আরে লিওনা তো আমার স্টুডেন্ট, মানে আছে না যে খুব প্রাউডলি না, তারা হচ্ছে খুব অ্যারোগেন্ট ভাবে বলে। আমি আবার এগুলো নিতে পারবো না, কারণ আমি খুব কষ্ট করে এখানে এই পজিশনে আসছি। আমি নিজে এমনও হয়েছে যে আমি বেবিদেরকে ঘুম পাড়ায়, হাজবেন্ড ঘুম, আমি রাত ভর বসে প্র্যাকটিস করেছি। এটা তো আমাকে কেউ করায় দেয়নি। তারপরে এই কষ্টটাকে যদি কেউ নিজের করে বলবে যে লিওনা তো আমার কাছ থেকে শিখেছে, নো, এটা আসলে এটা আমি নিতেই পারবো। এত বড় মিথ্যা কথা কেমনে বলে? নাকি এটা বলে একদিন খালি বলছিলেন যে টাইলারে লাগাই দিত, ওইটা থেকে ভাবছে যে বলতেছেন যে কি বলে আমার কাছ থেকে শিখছে, এরকম? হ্যাঁ, এরকম কিছু সামথিং মানে হয়। এটার জন্য দেখা গেল যে আমি মানে ক্রেডিট নিতে তো আসলে একটু ক্রেডিট নিতে চায় মানুষ, অনেক ক্রেডিট নিতে চায়। আমার কথা হচ্ছে যে আমি ক্রেডিট নিব, আমার কাছে স্টুডেন্ট এসেছে, আমাকে পে করেছে, আমি তাকে শেখানোর জন্য পেমেন্ট নিয়েছি। তারপর হচ্ছে সে যত চলে আসলে তখন না ক্রেডিট নিতে চায়। আর তারপরে হচ্ছে
সে যতটুকু সাকসেসফুল হবে সেটা তার ক্রেডিট, এটা আমার ক্রেডিট না। আমি তো হচ্ছে সেটার জন্য পেমেন্ট নিচ্ছি, আমি তো ফ্রি করাচ্ছি না। ফ্রি করালে আমি 100 বার বলতে পারবো যে হ্যাঁ আমি শিখাইছি, ওকে, বাট আমি তো ওই শিক্ষাটার জন্য পেমেন্ট নিচ্ছি, রাইট? এমনিতেও আমার স্টুডেন্ট যখন ভালো করবে, হ্যাঁ ওটা তো অটোমেটিক্যালি ও বলবে যে আমি ওনার কাছ থেকে শিখেছি। আমি কেন বলবো যে ও আমার স্টুডেন্ট? তো এই জিনিসটা আমার কাছে লেম লাগে। সো দ্যাটস ওয়াই আমি আসলে আমি একটু ডিফারেন্ট মনে হয়। লিওনা, আচ্ছা, হোয়াট ইজ দ্য অরা ইউ থিঙ্ক ইউ গিভ টু পিপল? মানে আমি আপনাকে আরেকটু ভেঙে বলি, অরা ইন দ্য সেন্স লাইক, মানে আপনি যখন কোথাও যান তখন আপনি বা কারোর সাথে যখন মিশেন তখন মানুষ আপনাকে কিভাবে দেখে, বা আপনার প্রেজেন্সটাকে মানুষ কিভাবে অ্যাকনলেজ করে? কমফর্ট, লাভ, লাইক লেডি ডন, কিভাবে বললাম না যে পজিটিভিটি লাইক হচ্ছে যে খুব কমফর্ট জোন আসে। মানে আমি না কমফর্ট ফিল করানোটা পছন্দ করি, যে একটা মানুষ আমাকে দেখবে, আমাকে দেখার পরে যদি চিন্তা করে যে আমি কথা বলবো কি বলবো না, লাইক আমার ফেসটা একটু অ্যারোগেন্ট লাগে বিধায় হচ্ছে মানুষ, না তো ইউ লুক ভেরি কিউট, আই ডোন্ট নো, মানে মানুষ অলওয়েজ স্মাইলিং, বাট আমি না ট্রাই করি যে মানে সবসময় না পজিটিভিটিটাকে পজিটিভ ভাবে মানে নিজেকে প্রেজেন্ট করা, যে মানুষজন এসে জাস্ট আমার কাছ থেকে হ্যাঁ মানে ওই কমফোর্ট জোনটার জন্য পায়। তো দ্যাটস ওয়াই অলওয়েজ না পজিটিভ থাকার ট্রাই করি। বাট দেখা গেল যে একটা সিচুয়েশনে মানুষ মানে এখন একটু কিছু কন্ট্রোভার্সির জন্য মানুষ মনে করে যে না লিওনার মনে হয় নেগেটিভ। মানে আমার কথা হচ্ছে যে আমি কথা বলি, মানে কোনো নেগেটিভ কিছু দেখলে না আমি সেটা নিয়ে বলি যে না এটা আসলে এক্সট্রিম হয়ে যাচ্ছে বা এই জিনিসটা কেমন উইয়ার্ড। তো দেখা গেল তখন কিছু মানুষ আছে, কিছু সংখ্যক, আপনাকে রাগাই দেয়া সহজ, আমাকে হ্যাঁ মানে রাগা দেওয়া সহজ বলা ভুল হবে, বা আপনার বাউন্ডারি ক্রস করলে শেষ। একটা তো লিমিট থাকে প্রতিটা জিনিসের। সো হচ্ছে যে একটা জিনিস বারবার বারবার যদি হয় না তখন দেখা যায় যে আমি হচ্ছে মানে একটু শর্ট টেম্পার্ড আগে থেকে। তো মানুষ যখন ম্যাচিউর আস্তে আস্তে টেম্পারমেন্টটাও হচ্ছে কন্ট্রোল হয়ে যায়। বাট কথা হচ্ছে যে দেখা গেল যে লাস্ট আমার একটু অনেক বড় একটা বিশাল কন্ট্রোভার্সি হয়ে গেছিল, যেটা আসবো একটু টুকটাক একটু শুনবো আমরা। তো না মানে ওভারঅল হচ্ছে যে আমি চাই যে মানুষ আমার সাথে যখন আমার সাথে কথা বলতে আসে বা আমার সাথে মেশে, যারা মেশে তারা জানে, তারা অলওয়েজ বলে যে লিওনা পু বা লিওনা তুমি মানে তোমাকে দেখে আসলেই মনে হয় না যে তুমি এতটা ফ্রেন্ডলি, এতটা ক্লোজ মানুষের হয়ে যাও বা এতটা ভালোভাবে মানে সবার সাথে মিশতে পারো। তো এই জিনিসগুলো আমি চাই যে না মানে আমার সাথে যেই আসুক না কেন খুব আমি তাকে কমফোর্ট ফিল করানো পছন্দ করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার চাইল্ডহুড কেমন ছিল? আমার চাইল্ডহুড অনেক জোশ ছিল। মানে আমি না টমবয় টাইপের ছিলাম, আমি কখনো পুতুল দিয়ে খেলা করি নাই, আমি ঘুড়ি উড়াইতাম, মারামারি করতাম, অনেক মারামারি করতাম, ছেলেদের সাথে মারামারি করতাম, মানে ভাড়াটিয়া ছেলেদের সাথে মারামারি করতাম। তো আমি মানে মেইলি কোনো কিছু ছিল না আমার ভিতরে। ভাড়াটিয়ার সাথে কিরকম মানে লাইক মারামারি লেগে যেত, অনেক মারামারি লাগতো। এসে আমরা বুঝবে এটা নাকি? হ্যাঁ ছেলেরা হ্যাঁ মানে হচ্ছে যে খুব বাজেভাবে মারামারি। তো এসে আমি গল্প বললেন না, আরে খামচাখামচি করতাম আমি সিরিয়াস। আম্মুকে এসে কমপ্লেন করতে, দেখেন আপনার মেয়ে কি করছে আমার ছেলেকে, খামচায় টামচা রাখতাম। কেন মানে আমি ছোটবেলা থেকে এরকম মানে দুষ্টু প্রকৃতি, মানে হ্যাঁ হ্যাঁ আমি মারামারি খুব পছন্দ করতাম। তো আমার আব্বু বলতো যে ভুলে আমার একটা মেয়ে হয়ে গেছে, এটা ছেলে হওয়ার দরকার ছিল। তো ছোটবেলা মানে সুইট একটা থাকে না, প্রিটি কিউট টাইপের। নো আমি কিউট প্রিটি এরকম টাইপের কোনো কিউট প্রিটি নাইস বাবলি না 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 আমার সাথে এটা যায় না। আমি বললাম না যে মানে আমি পুতুল দিয়ে খেলা করি না, ওটা পুতুল থাকলে না ওটাকে ভেঙে টেঙে ফেলে দিতাম, সরি। তো আমি এরকম টাইপের ছিলাম। তো ঘুরে উড়াতাম ছাদে উঠে, এগুলো করতাম। আচ্ছা, আপনার বিউটি বা হচ্ছে আপনার এই মেকআপ আর্টিস্ট লাইফস্টাইলটা কবে থেকে আর কিভাবে স্টার্ট হলো? মানে আপনার যখন বিয়ে হইলো, বাচ্চা হইলো, মানে আপনার লাইফটা যখন ডিফারেন্টলি আগালো, তো মেকআপ আর্টিস্ট জার্নিটা স্টার্ট হলো। এইটা ইন্সপায়ার ফ্রম মাই মাদার ইন ল ডেফিনেটলি। হ্যাঁ আমি যখন বিয়ে হয় আমি দেখি যে আমার শাশুড়ি কখনোই হচ্ছে পার্লারে গিয়ে সাজানে, সে খুব সুন্দর নিজে সাজতো। আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমার শাশুড়ি হচ্ছে আমাকে মানে মেকআপ করতো, এইভাবে করো ওভাবে করো। সে আমাকে না পুতুলের মতো সাজা রাখতো, মানে তার খুব শখের
ছেলের বউ ছিল, মাশাআল্লাহ মানে সুন্দর বলতো কি যে সুন্দর ছেলের বউ আনছে, সুন্দর হয়ে বসে থাকবে পুতুলের মতো। মানে তার অভ্যাস ছিল হাত ভরা চুড়ি, গলায় চেন, মানে এভাবে মানে বউ সেজে বসে। হ্যাঁ হ্যাঁ। তো দেখা গেলো কোথাও গেলে না পুরো একদম আমাদের পুরান ঢাকার তো গোল্ড মাথা থেকে, আমি তো পড়তে চাইতাম না, মানে শাশুড়ি পরে তো ট্র্যাডিশন, যেহেতু ট্র্যাডিশন। হ্যাঁ, তো দেখা গেলো যে আস্তে আস্তে ডে বাই ডে, মানে যখন আমি নিজে থেকে মেকআপ করা শুরু করলাম, আমার ফ্রেন্ডস, আমার 3টা বেস্ট ফ্রেন্ড এবং আমার শাশুড়ি অনেক ইন্সপায়ার করেছে। আর আম্মু তো বলছে যে তুমি করো, সমস্যা নেই, আমি আছি অলওয়েজ তোমার সাথে। আপনার পার্টনার কিছু বলেনি? পার্টনার আসলে ফার্স্টে সব হাজবেন্ডের না একটা মানে থাকে যে না এটা কেমন হবে। তো আম্মু জাস্ট একটাই কথা বলছে যে দেখো আমার মেয়ের প্রতি আমি ট্রাস্ট আছে আমার চোখ বন্ধ করে, যে আমার মেয়ে যা করবে ভালো করবে, খারাপ কিছুই করবে না, এরকম শিক্ষা আমি দেইনি। তো তখন দেখা গেলো যে মা আম্মুর মানে সাপোর্ট, ট্রাস্ট, শাশুড়িও সাপোর্ট দিয়েছে। আমি বলবো যে আসলে সে অনেক বেশি সাপোর্ট দিয়েছে সবকিছুর মধ্যে। আমি যখন লাইভ করতাম সে লাইভ দেখতো বসে বসে। তো নাই, সে এখন দুনিয়াতে নাই সে, বাট ভালোবাসতো। এন্ড তার থেকে ইন্সপিরেশন সবার ফার্স্টে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওনার কি হয়েছিল? ওনার সাডেন ডেথ হয়ে গেছিল যে কোভিডের পরে, সাডেন একদমই, মানে খুব কম বয়সেই চলে গেছে। প্রিয় মানুষগুলো আশেপাশে আপনার খুব তাড়াতাড়ি চলে গেছে না? আমরা সবাইকে জানাতে নাকি ইনশাআল্লাহ, অবশ্যই। আচ্ছা, ফ্যাশন ট্রেন্ডস ভার্সেস পার্সোনাল ট্রেন্ড, আপনি কোনটাকে ইম্পর্টেন্স দেন? মানে যে ট্রেন্ডটা আপনি বানাইছেন বা আপনার মনে হচ্ছে ইউ দ্য ফার্স্ট ওয়ান হু মেড ইট, নাকি ট্রেন্ডে যেটা চলতেছে? না, আমি হচ্ছে নিজে মানে ট্রেন্ড সেটার হওয়া পছন্দ করি, টু বি অনেস্ট। যে হচ্ছে যে আর কমফোর্ট জিনিসটা, আমি যেটা পরবো সেটা কমফোর্ট থাকবে, প্লাস মানুষ দেখে ওটাকে ফলো করবে। আমি এটা সব সময়, মানে একটা যদি অনেক ঝগড়া মগড়া কাপড় থাকে আর এটা যদি ট্রেন্ডে থাকে, না আমি নট চুজ দ্যাট। নো নেভার। কমফোর্ট কামস ফার্স্ট। এক্স্যাক্টলি, কমফোর্ট কাম ফার্স্ট। আপনি হচ্ছে যেটা আপনার মনে হবে যে আমার ভালো লাগবে, ভাই আরাম লাগবে, ইয়েস। আমি আর এটা দেখা যায় কি এন্ড অফ দ্য ডে মানে মানুষের কাছে ভালো লাগে। কারণ হচ্ছে যে কমফোর্টের সাথে কিন্তু কনফিডেন্স আছে। ইয়েস, আমি হচ্ছি হেলদি, আমি ইন্ডাস্ট্রির মধ্যে একজন হেলদি ইনফ্লুয়েন্সার বলা যায় ডেফিনেটলি। সো আমি যেভাবে ক্যারি করি, অনেকেই আছে যে না মানে আমাকে নক দিয়ে বলে যে আপু আমি না খুব মেন্টালি ডিস্টার্ব আছি। কেন আপু? আমাকে মানে আপনার ভিডিও দেখে আমার হাজবেন্ড বলে আপনার মতো হইতে। মাশাআল্লাহ। তখন না জিনিসটাকে তখন আমি বলি যে আপু আপনারা সবসময় এই যে সংসার, বেবি, আসলে এটা নিয়ে থাকা উচিত না। হাজবেন্ড কি চায় সেটা নিয়েও থাকা উচিত, এটাও কিন্তু একটা ম্যান্ডেটরি কাজ। এটা আমি বলি, আমাকে যখনই যে বলেন আপু এটা কেন বলবে, এটা তো রং যে অমুকের মতো হইতে হবে না। আপনি হচ্ছে নিজেকে চেঞ্জ করেন, আপনি নিজেকে আর একটু বেশি মানে সময় দেন, একটু পেডিকিউর করেন, ম্যানিকিউর করেন, একটু পার্লারে যান, একটু ওয়েল ড্রেস করেন, একটু স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করেন। তখন দেখা যাবে আপনার পার্টনার বলবে না যে ওই ইনফ্লুয়েন্সার মতো হও, অমুকের মতো হও। আর ট্রেন্ড আপনি কিভাবে ড্রেস ক্যারি করবেন সেটার জন্য আমরা আছি, আমরা তো দেখাই যে না আপনারা ফলো করেন আমাদেরকে যে কোন ড্রেসের সাথে কি মেকআপ যায় বা কোন ড্রেস পরলে ভালো লাগে, সোভার লাগে। ভালো লাগে বিধায় মানুষ আমাকে পছন্দ করে। অবশ্যই। হ্যাঁ, আর সবাই যে আমাকে পছন্দ করতেই হবে এমন কোনো কথা। আমি জিনিসগুলো আসলে আগে নিতে পারতাম না, বাট এখন নেই যে সবাই তো আমাকে ভালোবাসতে পারবে না। জিনিসটা তা না লিও না, জিনিসটা হচ্ছে যে এক একজন যে যেমন সে তেমন করে কিন্তু চিন্তা করে। হ্যাঁ, মানুষকে দেখে। এক্স্যাক্টলি। তো যারা আপনার মতো চিন্তা করে তো অবশ্যই আপনাকে ফলো করে, হ্যাঁ পছন্দ করে। আর আপনার যে ভালো জিনিসটা আছে সেটাও ভালো জিনিস সবার চোখেই পড়বে। হ্যাঁ, তো এই জিনিসটা আমি বিলিভ করি। তো দ্যাটস ওয়াই দেখা যায় কি যে মানুষ যেটাই বলুক না কেন এটাকে আমি পজিটিভলি নেওয়ার ট্রাই করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার বিয়ের মানে কত বছর হয়েছে বিয়ের? 17 years। মাশাআল্লাহ, আমার মাত্র 10 বছর হয়েছে। এত বছর, 17 years, মাশাআল্লাহ। ওকে, লাভ ম্যারেজ তো ছিল না আমি যতটুকু জানি। না, লাভ ম্যারেজ ছিল। তাই? অ্যারেঞ্জ না? ছিল না, ছাদে আমাদের। আমি কি একটু জানতে পারি? হ্যাঁ, মানে হচ্ছে ওর বাসায় না আমার বাসায় একটা বিল্ডিং পরে, তো মাঝখানে একটা বিল্ডিং। ওর থাকতো হচ্ছে 6 তলায়, আমি থাকতাম হচ্ছে 5 তলায়। আপনি নিচে। হ্যাঁ, তো আমাদের দুজনের, আমার বাবার বাড়ি ওর বাবার বাড়ি দেখা যেত যে মাঝখানে ছোট বাড়িটা যে ছিল সেটা ছোট। তো ওভাবে আমাদের আসলে কথাবার্তা হইতো। হ্যাঁ, ইশারায়। প্রথমে কে কাকে নক করছে? আপনার কথা, আপনার ক্যারেক্টার ওয়াইজ আপনি নক করার কথা না তাকে? না, আমি করি না, ও করছে। কারণ আপনি হচ্ছে এই তুই আমাকে তাকাস না কেন, মানে টম বয়েস লিও না। না, তখন হচ্ছে ফেমিনিন। হ্যাঁ, তখন হচ্ছে যে ছাতে উঠলে আচ্ছা ছেলেটা মানে
দাঁড়ায় আছে, একটু দেখতেছে দূর থেকে, আচ্ছা ঠিক আছে একটু দেখি, মানে এই তো তখনই তো আসলে ফ্লার্ট। অ্যাকচুয়ালি আমরা কিন্তু রেডি ছিলাম না যে বিয়ে হবে বা এরকম একটা রিলেশনশিপ, ওরকম কোনো কিছু। আমরা আচ্ছা। ফ্লার্ট করতে করতে দেখা গেল রিলেশনশিপ ওকে, বাট যেহেতু হচ্ছে মহল্লাবাসী হয়ে গেছে, বিয়ে ছাড়া তো কোনো উপায় নেই। যে কেন এই মেয়ে ওই ছেলের সাথে কথা হ্যাঁ বলে? হ্যাঁ, মানে ওর বাবা আবার পছন্দ করছে আমাকে। মাশাআল্লাহ। আমার বাবা বিয়ে দিতে চায়নি। আমার বাবার কথা ছিল যে না, ফ্রেন্ডের ছেলের সাথে বিয়ে দিবে, তারপর মহল্লার মানুষের সাথে বিয়ে দিবে না, ঝামেলা। তার তো নিজস্ব একটা প্রিন্সিপাল। হ্যাঁ হ্যাঁ ছিল। আর ইভেন কি আমার বাবা রেগে আমার রিসেপশনে আসে নাই। আচ্ছা, তো আচ্ছা, মন মতো হয় না। হয় নাই। তারপর হচ্ছে দেখা গেল যখন আমার বিয়ে হয়ে গেল, আমার হাজবেন্ডকে খুশি অনেক তখন, বেশি পছন্দ করলো। কারণ মাশাআল্লাহ। আমার হাজবেন্ড আমার খুব খাওয়া দাওয়া পছন্দ করে, খাওয়া দাওয়া আমাদের পুরো দেখা হচ্ছে জামাই যদি প্রপার খায়, মানে আমাদের তো হচ্ছে যে স্টিম করে না, ইয়ে করে না, যে খাসি পুরাটা একটা খাসি আল্লাহ। নিয়ে একদম ওটাকে টেবিলের রেজালা উপরে করে, হ্যাঁ। তো ওটা যে পুরাটা খাই যদি তাহলে আরে এটা না খেলে তো জামাই কি খাইলো। আল্লাহ, তো দেখা গেল যে ওর খাবার দাবার দেখে আমার বাবা খুব পছন্দ করছে, তখন থেকে একটা গুড বন্ড হয়ে গেছে। আল্লাহ। আর ও যখন বাবা যখন মারা যায়, তখন তো আসলে অত আমাদের বিয়ের বয়সও তো হয়নি, 2013 মারা যায়। আমার ও হচ্ছে মানে আমি এভার কেয়ারে ছিলাম, লিটারালি ও আমার সাথেই ছিল। আমরা ওয়েটিং রুমে এসে মানে আমরা ফ্লোরে বসে ওয়েট করছি। আমি আসলে এক্সপেক্ট করিনি, কেন করবে একটা ছেলের, একজনের ছেলে কেন আমার বাবার জন্য, বাট ও করছে। দ্যাটস ওয়াই আসলে ওর জন্য আরো এই জিনিসটা আরো বেশি আমার মনে অনেক বেশি জায়গা নিছে না, জায়গা যে নিছে। ছেলেটা কেন এরকম করলো। মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে গিয়ে আপনার কোনো মানে সমস্যা ফেস করেছেন? অনেক অনেক প্রবলেম ফেস করতে একটা হয়েছে। দুইটাকে আমি জানি যেটা ইন্সপিরেশনাল হবে বা এডুকেশনাল হবে ফর দ্য পিপল হু উইল বি ওয়াচিং ইউ, বা যারা মেকআপ আর্টিস্ট হইতে চায়, কাইন্ড অফ আ টিপ এন্ড ট্রিক্স। না, এখন আসলে মনে হয় না যে ওগুলো সিচুয়েশন কেউ ফেস করেছে, বা আমরা যখন আমি স্টার্ট করি কেমন 2016 ছিল আপনার স্ট্রাগল গুলো? স্ট্রাগল অ্যাকচুয়ালি হচ্ছে যে যখন আপনি স্টার্ট করবেন না, তখন মানুষ আসলে আপনাকে খুব বুলি করবে। আমি আমার বুলির শিকার হয়েছি, যে কেউ দেখা গেল হেল্প করতে চায় না। যেমন এখন যদি কেউ যদি বলে যে আপু এই প্রোডাক্টটা কেমন, বা এইটার সোর্সটা কি, বা কিছু, মানে নর্মালি তো আমরা বলি এটা যে হ্যাঁ এটা ওখানে অ্যাভেলেবেল পাবে। আগে না বলতো না, আগে লিটারেলি বলতো না, তোমাকে কষ্ট করে খুঁজে খুঁজে ইয়ে করতে হতো বা ক্লাস করতে হতো। এখন তো আমরা ইনফরমেশন নিজে ঘরে মনে হয় যে গিয়ে দিয়ে আসি, বাট আগে এরকম ছিল না। আগে খুব বুলি শিকার হয়েছিল। আমার কয়েকটা ইনসিডেন্ট আছে আমার সাথে, যেমন হচ্ছে কিছু বড় আপু আছে, যখন আমি ক্লাস করতে যাই তখন হচ্ছে যে একটু সিন ক্রিয়েটও হয়ে যায়, আমি সেটার অ্যান্সার দিই। আমিও অ্যাগ্রেসিভ ছিলাম তখন। তো দেখা গেল হ্যাঁ, তো দেখা গেল ওভাবে আসলে, কারণ তখন কেউ কাউকে হেল্প করতো না। এটা সবচেয়ে বড় স্ট্রাগল। হ্যাঁ, এটা সবচেয়ে বড় স্ট্রাগল। নিজের খুঁজে নিজেরটা নিজে খুঁজে, একটু এসে হেল্প করতে, হ্যাঁ একটু হেল্প করতাম। বাট এন্ড অফ দ্য ডে দেখা গেল যখন আমি সাকসেসফুল হয়ে গেলাম, যে মানুষগুলো আমাকে দেখাচ্ছিল না বা আমাকে হেল্প করছিল না, সেই মানুষগুলো আমার কাছে হেল্প চায়। মাশাআল্লাহ। তো আমার জীবনে না এই জিনিসগুলো আমি অনেক বেশি না শিক্ষা নিয়েছি এগুলা থেকে, মাশাআল্লাহ। যে কখনো কাউকে ছোট নজরে দেখতেও নাই, কখনো কাউকে ছোট ভাবতেও নাই। এগুলো যদি আপনি চিন্তা করেন বা ভাবেন, দেখা গেল যে আপনার নিজের উপরে চলে আসবে। সো এটার জন্য আমি এই জিনিসগুলো না খুব মেনটেন করি, যে কখনো কাউকে ছোট করে দেখি না। ওয়ার্ক লাইফ, পার্সোনাল লাইফ ব্যালেন্স করতে কি কখনো সমস্যা হয়েছে? প্রবলেম হয় না, কারণ আমার ফ্যামিলি, আমার মা, আমার শাশুড়ি তারা হচ্ছে অনেক হেল্প করেছে। আর এখন আমার মেয়েটা তো বড় হয়ে গেছে, আমার মেয়ে এখন ও লেভেল দিবে। মাশাআল্লাহ। তো আমার বাচ্চারা, আমি ছোট থেকে না ওদেরকে এমন শিক্ষা দিয়ে বড় করেছি মা। আমি এই পডকাস্টে বলে আমার মেয়ের রুমে কোনো এসি নাই। আচ্ছা। হ্যাঁ, ওরা উইদাউট এসিতে ঘুমায়। আচ্ছা। কেন? সেটা রিজন হচ্ছে যে মা, কষ্টটা বোঝো। আমরা কষ্ট বুঝেছি বলে না আসলে আমরা এই পজিশনে আসতে পেরেছি। আর আমার আপস এন্ড ডাউন আমার মেয়ে নিজের চোখে দেখে। তো ও এখান থেকে বলে যে মা, তুমি আসলেই একটা ফাইটারের মেয়ে, এটা বোঝা যায়। তো যখন এটা বলে না, ভালো লাগে। তো আমি না আমার বাচ্চাদের খুব ডাউন টু আর্থ ভাবে থাকাটা শিখিয়েছি। যখন আমি প্রাউডলি বলি যে আপনি যখন আমার মেয়েকে দেখবেন না, লিটারেলি ও খুব ইয়ে করে, আব্রু করে। আমি ডিফারেন্ট, এটা ওর ব্যাপার। আমি কখনো আমার বাচ্চাকে বলি মা তুমি আব্রু করো বা তুমি বোরকা পরো বা হিজাব করো, কখনোই না। সে নিজে থেকে পড়েছে, আমি বলছি মা এটা ধরেছো, এটা ছাড়তে পারবে না, জাস্ট এতটুকুই। তো দেখলাম যে না ঠিক আছে, ওকে আমার মেয়েটাকে ক্যারি করছে। তো আমার বাচ্চাদেরকে না আমি পুরো এই
দুনিয়াটা থেকে না একদম সেপারেট রাখার পছন্দ করি। বিউটিফুল। হ্যাঁ, কারণ ওদের জীবন, আমার মেয়ে কখনোই, আমার ছেলেরা বলে বড় হয়ে মার মতো কন্টেন্ট ক্রিয়েটর হবো। ও খুব সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতেও কন্টেন্টও ক্রিয়েট করতে পারে। আমার হচ্ছে আগে পড়াশোনা, এডুকেশন। আমার মেয়ের এইম হচ্ছে যে মা আমাকে বিয়ের কথা প্লিজ বলবা না, আমি যতদূর পর্যন্ত চাবো আমাকে পড়াবা। তো এটাই মানে আমি আমার বাচ্চাদেরকে এভাবেই করে বড় করছি। তো ওরা জানে যে মা যখন কাজে যাবে মাকে ডিস্টার্ব করা যাবে না, মা খুব ইম্পর্টেন্ট কাজ করছে। কারণ মা কাজ করছে, বাবা কাজ করছে, আমাদের সংসারের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে দুইজনের থেকেই একটা আমরা ভালো আছি। তো এটার জন্য আমার বাচ্চারা বোঝে, ওদেরকে বোঝাইছে। অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে না বোঝানো বাচ্চারা বুঝবে না। সেটাই। আমাকে অনেকেই বলে হ্যাঁ বাচ্চাদেরকে এভাবে করবো, না, আমার বাচ্চাদেরকে বোঝাইতে হবে, আমার জানতে হবে। ফিউচারে যখন ওরা বাইরে যাবে ওদের বুঝতে হবে, ওদের কষ্ট করে খেতে হবে। আমি একটাই কথা, এক্স্যাক্টলি কিভাবে একটা ইনসিডেন্ট ধরে যে ওদেরকে কিভাবে এই টিউটর করা হয়েছে, বা একটা ইনসিডেন্ট ধরে যে ফর এক্সাম্পল কেন সিচুয়েশন আমি বলি। আপনি তো জানেন যে আমার কিডনি প্রবলেম। হ্যাঁ, তো আমি ওদেরকে এই রিজনই ইয়ে করেছে, মা আমি কখন আমার আসলে আল্লাহ ডাক পড়ে যায় বা আমি কখন চলে যাই, তোমরা যদি আমার প্রতি অবসেসড হয়ে থাকো বা আমার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে থাকো, বাবার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে থাকো, তখন তোমরা অনেক কষ্ট ফেস করবে। যেমন আমি মা তো মা তো ডিপেন্ডেন্ট তো হবেই। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমি বলছি যে মা এটা তোমাদের বুঝতে হবে, তোমাদের নিজের। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তোমাদের এক্সপেকটেশন রাখা যাবে না। আর আমার বাচ্চাদেরকে আমি মানে লিটারালি যে অনেকে তো আছে যে অমুক দেশে নিয়ে যায়, ওখানে নিয়ে যায়, সেখানে আমি ওদের কত ঘোরাই না। আমি জাস্ট একটাই কথা বলেছি, মা তোমরা আগে এস্টাবলিশ হও, তোমরা তোমাদের টাকা দিয়ে ঘুরবা, দেখো কত ভালো লাগে। তোমরা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের কেমন হইতো আমাদের বাসায় ছোটবেলায় শুধু আপনার এক্সাম শেষ হলেই হচ্ছে আমরা টিভিতে পাইতাম যে ডিশ দিত বাবা, আবার এসিও শুধু রাতে ছিল, আবার 4-5 ঘন্টা চালাইতে দিত, তারপর বন্ধ। সকালে 6টায় উঠতেই হবে, মানে উঠতেই হবে, এরকম রুটিন ডিসিপ্লিন লাইফ আসলে দরকার আছে। আর মানে দেখা গেলো কি যে আমার তো অনেক ফ্রেন্ডস আছে বা ফ্যামিলি আছে যারা খুবই মানে হ্যাঁ রিচ বা হচ্ছে ওরা ডিফারেন্ট, হ্যাঁ অন্যরকম। আমি কখনো আমার বাচ্চাদেরকে হাতে প্যাড দিইনি, কখনোই না। আচ্ছা, আমার মেয়ের মোবাইল কিনে দিছে আরো 2-3 বছর আগে, সেটা নিয়েই চালাচ্ছে। সে বলারও সাহস পায় না যে মা একটা মোবাইল কিনে দাও। না, আমার যখন হবে, আমি যখন বুঝবো তোমাকে কিনে দিব। তো ওদের কেমনে মানে এটা আপনার কথাটা ওরা হয় না যে কিছু বাচ্চা থাকে না শুনবো না, মানতে হবে কারণ ওরা না ওরা আমাকে ভয় পায়। হ্যাঁ, বাবাকে করে, কিন্তু ওর বাবা তো আমার উপর দিয়ে বলবে না। তো ছোটবেলা থেকে না এভাবেই আমি বড় করেছি যে না, মানতে হবে, তুমি চাওয়ার সাথে সাথে কখনোই পাবা না। আর জানে ওরা যে মা খুব শর্ট টেম্পার, মা তো জীবনও চাওয়ার সাথে সাথে আমি দেই, কিন্তু কথা হচ্ছে যে আমি তোমাকে দিব, তুমি আমাকে কি দিচ্ছ, তুমি আর্ন করে নাও। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার মেয়ে হচ্ছে ও একটা পেজ চালাচ্ছে, তারপর টিউশন করছে, ও লেভেলের পড়াও কমপ্লিট করছে। তো আমি ওকে এটাই বলছি যে তোমাকে আমি কোনো পকেট মানি দিতে পারবো না, সরি মা, তুমি নিজেরটা নিজেটা সেলফ ডিপেন্ডেন্ট হয়। এক্স্যাক্টলি, আমি সেলফ ডিপেন্ডেন্ট জানি কখনো পারতে না হয়। আমি বলছি যে মা আমি সেলফ ডিপেন্ডেন্ট, এন্ড তুমিও সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে, তুমি আমার মেয়ে, এবং যেটাই আসবে সেটা দিয়ে চলতে হবে, এটাই ডিসঅ্যাপয়েন্টেড হওয়া যাবে না। হ্যাঁ, আমার মেয়েকে একটা ঈদের মধ্যে একটা ড্রেস দিলে সে হ্যাপি, ও বলবে না যে আমাকে একটা ড্রেস দাও। ইউ আর বিউটিফুল মাদার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এথিক্স মোরালস গুলাই কিন্তু আজকাল বাবা মারা দেয় না। আমি খুব স্ট্রিক্টলি, কেউ যদি আমাকে বলে বাচ্চাদের টর্চার করতে, সেটা বলতে পারে। আমি শুনেছি, আমরা এমনি বড় হয়েছি, আমি শুনেছিও। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমার বাচ্চাকে তো আমি পালতেছি, আমাকে কেউ এসে পেলে দিচ্ছে না। আর এটা তো আপনার স্ট্র্যাটেজি, আপনি এভাবে ওকে বড় করছেন, আপনার ডিসিপ্লিন। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে যে দেখা যাবে কি যে এখন থেকে যদি এগুলো না শেখে না, বড় হয়ে যখন অনেক বড় বিপদ আসবে বা অনেক যেটা আনএক্সপেক্টেড, সেটা সে নিতে পারবে না। তখন সে, আমি এগুলো ফেস করেছি। মানে আমি না আমার ফ্যামিলির মধ্যে না খুব মানে পাপা কি পারি কাইন্ড অফ মেয়ে ছিলাম, আমার বাবার আদরের মানে মেয়ে ছিলাম। যখন একটা ফ্যামিলির মধ্যে বড় বউ হিসেবে আসছি, অনেক কিছু আমাকে দেখতে হয়েছে, অনেক কিছু আমাকে ফেস করতে হয়েছে, অনেক কিছু মানে যেটা আমি এক্সপেক্ট করিনি যেটা আমার সাথে হবে, সেটা আমি ফেস করেছি। এই জিনিসগুলো না আমি নিতে পারিনি, আমি লিটারালি কখনোই নিতে পারিনি। এটার জন্য আমি মেন্টালি অলওয়েজ ডিস্টার্ব থাকতাম, অ্যান্ড সেটার জন্য আমার খুবই অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমার কিডনি প্রবলেম।
সবকিছু ওভারঅল মিলায়। তো আমি চাই না যে আমার বাচ্চা এগুলা সাফার করুক, আমার বাচ্চা এতটা স্ট্রং হোক যেন যত বড়ই বিপদ হোক না কেন আমার বাচ্চাদের জন্য নাথিং, এটা যেন তারা ইজিলি এফেক্ট না করে। কারণ হচ্ছে ওরা যেন ইমোশনাল ফুল না হয়, আমার রিয়েলি যেটা শেখানো ওটা ট্রাই করি। কারণ আমি লাইফে অনেক ভুল করেছি, আমার বাচ্চারা ভুল, ওদেরকে আমি দুনিয়াতে এনে তো ওরা ভুল করে নাই, ভুল তো আমি করছি। তো কথা হচ্ছে যে ওদেরও টেস্ট হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরও টেস্ট নিবে, হয়তো আপনার টেস্টগুলোর মতো হবে না, কিন্তু ইনশাআল্লাহ যদি ওই যে গাইড বুকটা থাকে তাহলে হয়তো বা যদি ডিস্ট্রাক্ট কোনোদিন হয়ে যায় আমার ট্র্যাকটে চলে আসে। আমার টার্গেট একটাই যে আমি বেঁচে থাকি বা না থাকি আমার বাচ্চারা যেন কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়, বাবা মার উপরেও না। ইনশাআল্লাহ 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 অবশ্যই। সো আমি এগুলো সব বাদ দিয়ে যদি এখন আপনাকে জিজ্ঞেস করি রিসেন্ট আপনার লাইফে মানে যেসব জিনিস ঘটতেছে সোশ্যাল মিডিয়াতে, আমি সবার মতো করে বলবো না, আমি আপনাকে যেমন করে ভয়েস মেসেজ দিছি আমি ওইভাবেই বলবো, ওইটাই বলবো যে আসলে আমরা আসলে যখন যা দেখি সেটাকে আমরা আননোয়িংলি আসলে অ্যাডপ্ট করে ফেলি। যখন একটা জিনিস অনেক বেশি বেশি শুনি আমরা ওই নিজেকে মানে না চাইলেও দেখা যায় ওই ভাষাটাই আমার মুখে চলে আসে। এক্স্যাক্টলি। তো আশেপাশে হয়তো এরকম অনেক কিছু আমরা দেখি যেটা আমাদের মনে হয় যে এভাবে আমিও বলতে পারি, কিন্তু আপনি লিওন আপনার জায়গা থেকে হয়তো বা ওইটা মানায় না। যেমন লুক এট ইউ লাইক আ স্ট্রং লেডি, লুক এট ইউ লাইক ফিজিক্যালি আপনি একটু ডিফারেন্ট অ্যান্ড আপনার ইউর হ্যাপি উইথ দ্যাট, আপনি আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ইন এভরিথিং। সাথে বাচ্চা কাচ্চাকে আপনি যেভাবে বড় করতেছেন, দিস ইজ বিউটিফুল। আমি তো অবাক হয়ে যাই, আমি ডিফারেন্ট মাদার বসে এখানে, আমি অবাক হয়ে যাই যে কি সুন্দর মারা, কি সুন্দর প্ল্যান করে, কি সুন্দর মানে আর সব মাদের একটা ইয়ে যে আমি যা কষ্ট করছি সেই কষ্ট যেন আমার বাচ্চা না করে। কিন্তু ওইটাই আর কি যে সবার টেস্ট তো আলাদা। ওইটাই আর কি আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে, আমি বলি আপনি শুনেন, আপনাকে না জিজ্ঞেস করি আমি, সেটা হচ্ছে একটা প্রোগ্রাম ওখানে যে মানে যেভাবেই ডিরেক্ট করা হয়েছে বা যেভাবে প্রোগ্রামটা সেট করা হয়েছে তারপরে কোনো না কোনো কনসিকুয়েন্সেসের কারণে সবার পার্টেরই সবার একটা প্ল্যান ছিল, আপনার পার্টেরও অপোজিট পার্টেরও কোনো না কোনোভাবে জিনিসটা হয় নাই। অ্যান্ড আলটিমেটলি যাই হয়েছে ভয়ঙ্কর হয়েছে। এখন ভয়ঙ্কর হয়েছে কিছু মাঝখানের মানুষ হয়তো ওইটাকে আগুন লাগায় বাতাস লাগায় মানে কেওয়াস করার জন্য লাগবে, মানে পোক করে মানসিকভাবে দুইটা জিনিসকে নষ্ট করে ফেলছে। হ্যাঁ, খুবই নষ্ট করে ফেলছে, মানে সব দুইজনেরই ভিতরের সাইডের যত খারাপ সাইডটা মানে আমার রাগটা আছে সব ইউজ করছে। না ওরটা বলতে পারবো না, মানে যে যতদূর আমরা জানি যে ওর হচ্ছে এটা স্ট্র্যাটেজি, অ্যাকচুয়ালিতে ওর স্ট্র্যাটেজি, বাট আমার কিন্তু এটা স্ট্র্যাটেজি ছিল না। আমি হচ্ছে যে বৃষ্টি পড়ছে, আমি যেতে পারি না অন টাইমে, আমি 10 মিনিট আগে গিয়ে আমি খুব সুন্দরভাবে আমি অ্যাওয়ার্ডটা নিয়ে চলে আসছি। বাসায় এসে দেখি যখন আমাকে নিয়ে বলবে যে রিভেঞ্জ অফ নেচার, জুতার বাড়ি খাইছে, এই কথাটা তো মানে খুব খারাপ। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো মানে এটা বলা যাবে না। তো দেখা গেল তখন এটা দেখে না আমার লিটারালি মানে একদম ব্লাড আমার মাথায় চড়ে গেছে যে হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। আমি কিছুই জানলাম না, আমার মাথার উপর দিয়ে গেছে সবকিছু। তারপর তো হচ্ছে লাইভে এসে সবাই জানে যে আমি সেদিন খুবই রেগে গেছিলাম যে ওয়াই তুমি তনিয়াপুকে খোঁচাচ্ছ, তুমি আমাকে খোঁচাচ্ছ, যাকে পাচ্ছ তাকে খোঁচাচ্ছ, তুমি কি মানে তুমি কি কেন খোঁচাবা, মানে তুমি কি চাচ্ছ, মানে মাফিয়া হতে চাচ্ছ না কি চাচ্ছ যে তুমি তোমার কন্ট্রোলে থাকবে, কেন থাকবে? কিন্তু আসলে কি জিনিসটা এরকম? হ্যাঁ, ও তো এটাই মানে প্রিটেন্ড করতে চায় যে আমি হচ্ছে মানে মাফিয়া। হ্যাঁ, কখনই কি এরকম হয় না যে আমরা সোশ্যাল মিডিয়াতে কথা না বলে আমরা একটা মিটিং কল করে আমরা সামনে বসে কথা বলি? না, আসলে এটা প্ল্যানিং বা হচ্ছে ছিল এরকম কিছু, বাট আমি আসলে ওর সাথে বসার মতো, মানে ওর সাথে বসে যে কথা বলবো, টু বি অনেস্ট এটা একটু হয়তো বা অ্যারোগেন্ট হয়ে যাবে জিনিসটা, আসলে ওই ক্যাটাগরির মধ্যেই পড়ে নাও যে আমি যে ওর সাথে বসবো, ওই আপনার ভালো লাগবে না কথা। এক্স্যাক্টলি, আমার ভালো লাগবে না। মানে ওকে কি একটা মানুষ খারাপ, ঠিক আছে, একটা মানুষকে মানুষ অপছন্দ করতে পারে 60%, ভালোবাসতে পারে 40%। একটা নেগেটিভ মানুষকে 100% কে মানে 100% যে মানুষটাকে পছন্দ করে না বাংলাদেশের 100% মানুষ, তাহলে কিভাবে তার সাথে আমি বসে
সুন্দরভাবে নিজের মনের শান্তির জন্য কিছু Exactly. বসা যায় না? আমাকে যদি মানুষ 80% পছন্দ না করে, 20% করে, এনাফ আমার জন্য, এটাও আমি নিব। বাট আমার কথা হচ্ছে জুলুম, নিজের মনের মধ্যে সোলকে আমি কষ্ট কেন দিব? বা আমি যখন লাইভে যাব টুকটাক তো মানুষরাই, মানে থার্ড পার্টিরাই তো মেসেজ করে। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি যেটা চিন্তা করবো, এর আগে তো হচ্ছে আরেকটা ইনসিডেন্ট আরেকজনের সাথে মানে করে ফেলছে, সে তো 2 দিন পরই করছে জিনিসগুলা, কিন্তু মানে করে যাচ্ছে কন্টিনিউ। তখন আমি বুঝতেছি যে এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। তার যখন ভিউ কমে যাওয়া মানে হচ্ছে সে কাজ পাচ্ছে না, কাজ না পেলে তো তার স্বাভাবিক কথা যে চলবে কিভাবে। তো যখন দেখা যায় যে ভিউটা ড্রপ করে ফেলে, তো মাঝখানে হচ্ছে আমরা যখন কাজ করা শুরু করি তখন হচ্ছে তার মাথা মানে আউট হয়ে যায়। আমরা যদি একটা ব্র্যান্ডের সাথে কাজ করি, ও মাই গড উনি কিভাবে ওখানে গেল, ও কিভাবে, সে ডিরেক্টলি চার্জ করা শুরু করে। এগুলো তো আমাদের কাছে আছে, সে ডিরেক্টলি চার্জ করা শুরু। লিওনা কেন ওই ব্র্যান্ডে কাজ করতেছে, কিভাবে করলো, লিওনা কিভাবে এখানে লাইভ করলো, মানে সে প্রমাণ আছে। হ্যাঁ অবভিয়াসলি তাদের মাঝখানে মানুষ ইচ্ছা করে আপনাকে প্রমাণ ডেফিনেটলি। দেখেন আপু, আমি হচ্ছে মানে ওর সাথে কেন রাগারাগি হয়েছে আমার সবার ফার্স্ট, মানে এটা আসলে অনেকেই এটাকে গুড ভাবে নিচ্ছে, এটাকে মানে ব্যাড ভাবে নিচ্ছে, খারাপ ভাবে নিচ্ছে, সেটা আসলে আই ডোন্ট রিয়েলি কেয়ার। আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনারা একটা জিনিস চিন্তা করবেন, আমি একটু ক্যামেরা দিকেই বলছি যে যখন আপনি দেখবেন যে আপনার একটা জুনিয়র, আপনার হ্যাঁ হোয়াট এভার, সে একটা মানে সে ডান্স করতো আগে, হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে, তার সেই ডান্স পারফরমেন্স আমরা এনজয় করেছি। সে যখন এসে ডান্স করবে, সেখানে যদি আপনি বিশেষ অতিথি হয়ে বসে থাকেন 2016-এ, আর ওই মেয়েটা আপনার 2025-এ এসে বলবে আমাকে যে রিভেঞ্জ অফ নেচার, সে আমাকে অ্যাওয়ার্ড দিতে আসবে, আর ওই মেয়ের হাত থেকে আমি অ্যাওয়ার্ড নিব, এটা কি কোনো পুরানো গল্প আছে? হ্যাঁ এটাই তো, মানে হ্যাঁ, যে যখন সে একটা গেট টুগেদারে গিয়েছিল ড্যান্স করার জন্য, তখন হচ্ছে আমি লিন্ডা আমরা হচ্ছে আচ্ছা এই যে উনি রিভেঞ্জ অফ নেচার বলছে, ওটাই তখন থেকেই। তো ওই তো আচ্ছা, মানে এটার ব্যাক স্টোরিটা কি? মানে আপনি আচ্ছা, এটার স্টোরি হচ্ছে যে একটা পেজ ওনার ছিলেন, এখন আছে কিনা আমি জানি না। তো সে হচ্ছে আমাকে একদিন ওনার সাথে কথা হয়েছে যে আমি তো আসলে এই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, উফ মাই গুডনেস, আমি এই ওয়ার্ডটা থেকে এত ডিস্টার্ব হয়ে গেছি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ভাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুল মিনিংও কেউ জানেন না প্রপার। আমি শিওর, মানে ঠাস করে একজন আমাকে বললো আপু লাইভ করতে হবে, আচ্ছা আপনি আমাকে 6 মাসের জন্য সাইন করে ফেলেন। সাইন কি করতে হবে? আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দিস পেজ। আরে ভাই কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর? আই এম দ্য ব্র্যান্ড প্রমোটার অফ দিস পেজ। আমি ব্র্যান্ড প্রমোট করছি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইন করা হয়েছে 6 মাসের জন্য। আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডিফারেন্ট, ব্র্যান্ড প্রমোটার অ্যাম্বাসেডর টার্মটা ডিফারেন্ট, বাট অ্যাম্বাসেডর মানে হচ্ছে আই এম ফিক্সড ফর দিস ব্র্যান্ড। হ্যাঁ, আর তারপর হচ্ছে আমি সেম ব্র্যান্ডের আরেকজনের কাছে ব্র্যান্ডিং করে ওরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হোয়াট ইজ দিস? এটা আসলে এটা ফ্যাক্ট হচ্ছে যে না, এটা সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিনিংটাই বুঝতেছে না, জানে না, কিন্তু সে বাংলাদেশে বানায় ফেলতেছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ব্র্যান্ড প্রমোটারের মধ্যে কোনো ডিফারেন্সই নাই। সো আমার কথা হচ্ছে আমি এই লেম ওয়ার্ডটা ইউজ করা পছন্দ করি না। আই এম দ্য ব্র্যান্ড প্রমোটার অফ দিস পেজ, দ্যাটস ইট। আমি 6 মাসের জন্য আপনার সাথে কন্ট্রাক্ট আসছি, আমি এই 6 মাস কাজ করে চলে যাবো, দ্যাটস ইট। ভালো লাগলে আমরা হচ্ছে ওটাকে হ্যাঁ এটা করবো, এগ্রিমেন্টটা আগে বাড়বো। তো দেখা গেল ওই লোকের সাথে আমার 3 মাসে একটা কন্ট্রাক্ট হয়েছিল যে আপু এতটা মান্থলি বা সপ্তাহে 6টা করে লাইভ, ওকে ঠিক আছে ফাইন। তো এখন শুনলাম ঠাস করে যে বারিশ হচ্ছে ওই ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ওকে ফাইন, সুইট। দুজন হতে পারবে না? না, আমি হতে চাই নাই। আচ্ছা, আমার না আসলে এই সব লেম জিনিস আমার ভালো লাগে না। আমি কাজ করতেছি, আমি কাজ করে চলে যাবো, শেষ। আমি ওকে ফাইন, আমার কোনো সমস্যা নেই। তো সে একদিন ফোন দিয়ে বলছে আপনি, মানে ওনার পেমেন্ট করার কথা ছিল আমার, আমি তো অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তবে কাজ করা শুরু করবো, তো সেই দিনই পেমেন্ট দেওয়ার কথা ছিল। তো বলছে আপনি আসেন, বারিশ আপু আসছে ওনার হাজবেন্ডকে নিয়ে, আপনি ভাইয়াকে নিয়ে আসেন, আমরা কেক কাটিং করবো একসাথে। ওকে ফাইন, ভালো লাগছে। বারিশে তখন বেবি হয়েছে, বেবিটাও কিউট, সবাই মানে ও হচ্ছে বেবি বাম্প নিয়ে শো টো করলো, তো ভালো লাগছে, ইন্সপায়ারিং। বেবিকে নিয়ে আসবে, আমি একটু আদরও করবো বলে নিয়ে। তো আমরা নর্মালি গেলাম, আমি আমার ম্যানেজার আমার হাজবেন্ড, গিয়ে দেখি যে দুই সাইডে হচ্ছে ব্যানার, বারিশের জামাই। লিটারালি আমার হাজবেন্ড আমার দিকে তাকায় আছে, আমি না কিছুই বুঝতেছি না। ও যদি ওদের ব্যানার থাকবে তা আমি কি করতে আসছি? তো ওর টার্গেট হচ্ছে যে তুমি আর তোমার জামাই আসছো আমাদেরকে ওয়েলকাম করার জন্য। আচ্ছা, এই লোকটার তো মাথায় এত কিছু আসবে না, এই লোকটা তো বাইরে থেকে আসছে, একটা পেজ ওনার, ও তো আর এত কিছু মানে টার্গেট নিয়ে করে না, এটা তো আমি বুঝতেছি।
তো যখন এটা দেখলাম তখন হচ্ছে যে শোরুমটা ছিল তার কিন্তু উপরে আপনি ওখানে তো ব্র্যান্ড প্রমোটার হিসেবেই ছিলেন, হ্যাঁ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে না, আর ও হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইউজুয়ালি লিওনা যে ব্র্যান্ড প্রেজেন্ট করে হ্যাঁ। তার ছবি তো থাকে না, যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তার ছবি তো থাকে সব জায়গায়। ঠিক আছে, তাও আমাকে তো জানাইতে হবে যে জানাই না এক্স্যাক্টলি হ্যাঁ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাহলে তো সে এটাও দিতে পারতো যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পিকচার এন্ড ব্র্যান্ড প্রমোটার পিকচার, রাইট? এক্স্যাক্টলি। তো এখন হচ্ছে সে আমাকে জানাবে, তো তাহলে আমি জানাবে, যাইতাম অবশ্যই যে না আমি management আজকে জানাবে। পেমেন্ট নিব না, আমি যাবো না, আপনারা করে ফেলেন। Exactly, আমার এটা আপনার ওখানে choice. সিক্রেট এক্স্যাক্টলি এটা আপনার সিক্রেট করার choice. কোনো দরকার নেই। ম্যানেজমেন্ট ঘাপলা করছে। হ্যাঁ, তো দেখা গেল না এখানে হচ্ছে ম্যানেজমেন্ট সেটাই করবে যেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলবে বলবে। তো দেখা গেল হ্যাঁ ওকে, তখন হচ্ছে কারণ ওই লোকটা তো হচ্ছে আপনি দেখলে একটা মানুষের ক্যাটাগরি দেখলে বুঝতে পারবেন যে লোকটা অবশ্যই। ঠিক মতো কথা বলতে পারে না, ওই লোকটা এত কিছু ব্রেনে নিয়ে থাকবে কিভাবে। আচ্ছা তো বুঝতে পারছি। তখন তো বোঝা যায় যে স্ট্র্যাটেজিটা কোথা থেকে মেকিং হয়েছে। ও আচ্ছা, আই গট ইট। তো তখন হচ্ছে উপরে রেস্টুরেন্ট ছিল, আমি রেস্টুরেন্টে গেলাম, যাওয়ার পর লোকটাকে ডাক দিছে, লোকটাকে ডাক দেওয়ার হচ্ছে কি করবে, মানে আমরা যেখানে আসছি আমরা আগে চলে আসছি, তারা আসতেছে আস্তে আস্তে বারিশ মানে আসতেছে, তো এই যে অস্থির হয়ে আছেন আপনি, মানে আমরা কি করবো, বলে কি আপনি একসাথে ওই যে ওনারা আসবে ফুলের তোড়াটা নিয়ে, ম্যাডাম আপনি একটু ওয়েলকাম করবেন। হোয়াট, আমি তো সেখানেই চেঁচায় উঠছি, হোয়াট, কত বড় সাহস! আমি তো লিটারেলি আমি এত পরিমাণে শর্ট টেম্পার, আর এটা তো কয়েক বছর আগেই হয়েছে, মানে মানে এখানে ম্যানেজমেন্টের মানুষটা আসলে জানে না যে কাকে দিয়ে কি করানো। এক্স্যাক্টলি, তখন হচ্ছে আমার রিয়েল ওই যে ঢাকাইয়ার যে একটা আছে না ভিতরে, ওটা জেগে উঠছে। তখন আমরা শুনবো আপনার ভাষা। আমার হচ্ছে যখন ওই লোকটা আমাকে পেমেন্টটা করেছিল, হাতে মানে টাকার বান্ডিল ছিল, আমি না টাকার বান্ডিলটাকে ছুড়ে মারছি, রাগ হয়েছিল। হ্যাঁ, ওটা মেরে বলছি রাখেন, আপনার কাজ করলাম না, আর আপনি জুতার ব্যবসায়ী না, আপনি আসবেন, খালি পুরান ঢাকা পাড়া দিয়ে আনেন আপনি। কারণ হচ্ছে সে হচ্ছে মানে আমার হাজবেন্ডের লেডি শু ম্যাটেরিয়ালস এর বিজনেস। ও মাশাআল্লাহ। হ্যাঁ, তো ওই লোকটা লেডি শু মানে লেডি শুই হচ্ছে সেল ওর ছিল, আইসেন আপনি খালি, মানে আমি তো এখন ভদ্র ভাষায় বলছি, লোকটাকে আমি তুই করে বলতেছিলাম, এত পরিমাণে রেগে গেছিলেন, এত পরিমাণে রেগে গেছে। দেন হচ্ছে আমরা বের হয়ে গেছি, তারপরে সে স্ট্যাটাস দিয়েছে যে যাদের ফেম ক্রাইসিস থাকে তারাই তাদের কলিগসের সাথে দাঁড়ায় না। কিন্তু এখানে কথা হচ্ছে ওই লোকটাকে কি আপনার বোঝাইতে ইচ্ছা করে নাই যে ভাই দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস, মানে রাগ না করে কি আমি এমন করতে পারতাম না যে আই এম নট দ্যাট অ্যাটেন্ডেন্ট বা এখানে ওই ভলেন্টিয়ার যে ওর জন্য ফুল ধরবে, আই এম অলসো ফ্রম দ্য সেম প্ল্যাটফর্ম, এখানে ওর ডেজিগনেশন আপগ্রেডেড হইতে পারে বাট উই আর ফ্রম দ্য সেম প্ল্যাটফর্ম। আজকে আমি ওই লোকটাকে বোঝাই নাই কেন, কারণ অশিক্ষিতকে কি বুঝাবো, তাহলে রাগটাও যে দেখাইছেন কোনো, ওটা তো রাগটা তো সার্টেন লেভেলে চলে আসছে, আসলে মানে ভ্যালিড না, ডেফিনেটলি ভ্যালিড না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ভ্যালিড না, মানে আমি হচ্ছে ওই সময় হিট অফ দ্য মোমেন্ট এরকম অ্যাগ্রেশন চলে আসছে, তারপর হচ্ছে আমি তার কাজ করি না, কারণ আমার হচ্ছে নেগেটিভিটির মধ্যে আমি থাকবো না, আমার টাকার এত ক্রেজ নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ আমাকে যেভাবে আছে সেভাবে ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু কথা হচ্ছে যে নোংরামি নেগেটিভিতে আমি যাবো না। আমি সবার সাথে কথা বলে বলে আর এটাই বুঝি যে আসলে সোশ্যাল মিডিয়া আমাদের যা দেখায় ওইটা আসলে মানে খুব প্রেজেন্টেবল হইতে পারে, কিন্তু আমাদের মাঝখানে যে গ্যাঞ্জামটা না, ওটার জন্য ওরাও দায়ী থাকে। হ্যাঁ, ওরাই কিন্তু মাঝখানে গ্যাঞ্জাম গুলা করে, গুলা করে, নিউজ গুলাকে বের করে, ওরাই চাইলে কিন্তু গুড ম্যানেজমেন্ট হইলে মাঝখানে আর্টিস্টের মাঝখানে ঝগড়া লাগে না। ওরা যদি ম্যানেজমেন্টের এমও বুঝে তাহলে অ্যাকচুয়ালি কিন্তু সবকিছু অনেক ভালো থাকে। মানে এখানে রাগ তো সবারই উঠে, কেন আমাকে এটা বললো, কেন এটা বললো, যে ইগো ব্যাপারটা, যে কেন বললো, কেন বলতে পারে। কিন্তু এখানে যদি একটা থার্ড পার্টি থাকে ম্যানেজমেন্ট থেকে, যে অ্যাকচুয়ালি বুঝাইতে পারে যে সে আমার এইচআর, সে আমার ম্যানেজার, ও আমার এটা দেখবে, ও আমার পিআর দেখবে, ও মানে এইগুলো মনে হয় আমাদের দেশে ঘাটতি। মানে একটা এজেন্সি আসলে ওরকম নাই যে আমি একটা হাব, যে আমি এতগুলো আর্টিস্ট নিয়ে কাজ করব, আমার প্রেজেন্টার ওরা, আর এবারের 6 মাস থেকে 1 বছরের জন্য আমার ব্র্যান্ডকে আমার অ্যাম্বাসেডর সে আমার ফেস, তো তার অবশ্যই তার জায়গা আলাদা, প্লাস যত মানুষ আছে তাদেরকে জায়গা, ওর একা জায়গা অনেক বড় হলো, 100 জন যে আছে যে প্রমোট করবে তাদেরকে আমার ইকুয়াল লাভ, কেয়ার, অ্যাটেনশন দিতে হবে, সম্মানটা দিতে হবে। এইগুলো মানে বাংলাদেশে একদম, যে কারণে সবার মাঝখানে সবার দেখেন, আমি যখন যে অ্যাওয়ার্ডের বিষয়টা আমি বলি, আমি যখন অ্যাওয়ার্ডটা নিতে চাই, আমি নিজেও জানি না যে ও আসবে। আচ্ছা, মানে জানাই ও অ্যাওয়ার্ড দিবে, আমি নিবো, আর আমি কি এগ্রি করতাম, আমি যাইতাম, ডেফিনেটলি না। রাখতে কি তখন থেকে? হ্যাঁ, ও তখন থেকে তো ও আচ্ছা কি করলো, হ্যাঁ, তারপর হচ্ছে কি, ও না তখন থেকে রাখ না, লেখালেখি হইলো শেষ, মাঝখানে হচ্ছে একটা স্যালন ওনার ছিলেন যার কাজ আমাকে করতে বলছিল, আমি করি নাই,
বাট বারিশ করেছে। আচ্ছা কিন্তু বারিশ ওর মানে ওর থেকে পেমেন্ট নিয়ে বলছে যে আপনি বলবেন এটাকে আমি ফ্রি করে দিছি। আচ্ছা আচ্ছা, তো তখন ওর বারিশের সাথে এটা আপনি কেমনে জানেন? এটা পার্লার ওনার আমাকে বলছে, কারণ পার্লার ওনার 1 বছর ধরে আমার পিছনে ঘুরছিল যে আমি যেন তার পার্লারটা প্রমোশন করে দিই। আচ্ছা তো আচ্ছা আমি বলছি যে না না করবো না, মানে আমার ভালো লাগেনি, মানে তার একটু ডেভেলপ হওয়ার দরকার। আচ্ছা, তারপরে That's your choice, আপনি হ্যাঁ করেন। হ্যাঁ, তারপরে সে খুব চাচ্ছিল, তারপরে মাঝখানে হচ্ছে সে আবার যে আমি নাম বলবো, আপনার ইচ্ছা, আচ্ছা ওই যে ট্রিট করে দিব যদি আপনি আচ্ছা বলেন। আচ্ছা treat করে লাইলাকে দিতে। নিয়ে আসছিল অ্যাজ আ গেস্ট হিসেবে। হ্যাঁ, তো তখন আমি বলছি যে আমি ডেফিনেটলি লাইলার সাথে দাঁড়ায় কোনো কোথাও গিয়ে কেক কাটবো না। এটা কেন, মানে কেন পাশের মানুষটা ম্যাটার করে? অবভিয়াসলি দেখেন আপু, মানে ওর যে আমার লিটারালি লাইলাকে মনে হয় যে ও মামুনকে একটা ট্রাপে ফেলে ছেলেটার লাইফটা ডিস্ট্রয় করে ফেলছে। আই ডোন্ট নো, এটা মানে এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন। ও আপনাকে ইমপ্রেশনটা দিছে আর কি, মানে আপনি ওকে ইমপ্রেশন এভাবে- দেখেন ছেলেটা কম বয়স, ছেলেটার সাথে ওকে মানে ওটা কি যায়, যার কাপল, এটা কি যায়? এটা ডেফিনেটলি যায় না। একটা গ্রামের ছেলেকে কিন্তু আমি বলে বুঝাই একটা ভালো ক্যাটাগরি করে কিন্তু আনতে পারি, বাট এই ছেলের সাথে রিলেশন করা, একটা জঘন্য কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, সরি মানে ওর সাথে দাঁড়ানো, ও আমার সাথে দাঁড়ানোর মতো বা ওর সাথে দাঁড়ানোর মতো আমার আচ্ছা, মানে যাকে আপনার পছন্দ না আপনি তার সাথে দাঁড়াবো না। এক্স্যাক্টলি, আমি যে আপনার যার কাছ থেকে আপনি হয় না যে ভালো লাগবে যাকে আমার, আমি তার সাথেই বসবো। হ্যাঁ, আই ফিল ভেরি exactly. প্রিভিলেজড এন্ড অনার্ড যে লিওনা আমার পাশে বসছে। থ্যাংক ইউ লিওনা ফর দিস, মাশাআল্লাহ। Oh my God. না না অবশ্যই, মানে এটা কিন্তু সুন্দর সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিউটিফুল। তো যাই হোক, তারপরে কি হইলো, মানে ওনাকে ডাকলো? হ্যাঁ মানে হচ্ছে যে লাইলার কথাটা হ্যাঁ, বলে যে হ্যাঁ, ওনাকে ইনভাইট করলো, তখন আমি বলছি যে আমি যাবো না, বাট তখন হচ্ছে যে একটা ইনফ্লুয়েন্সার স্ট্যাটাস দিচ্ছে যে এখন একটা সময় চলে আসছে যে এর মতো একে মানে স্বাভাবিক আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু আমার একটা বাউন্ডারিজ আছে না, তো অবশ্যই। লাইলা কিন্তু আমাদের আসলে ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিতে পড়ে না, না না ও পড়ে না কিন্তু। তো ওকে ইনভাইট করা বা একটা পার্লার প্রমোশনের জন্য বা হচ্ছে একটা ওপেনিং এর জন্য এটা যায় না, এটা যে হচ্ছে করা হয়েছে ওটা যে তো হ্যাঁ, ম্যানেজমেন্টই জানবে, ওটা এবং এটা ডিসকাস হবে ঢাকার না আগে। ম্যানেজমেন্টে যেটা ছিল যে পেজ ওনারটা মানে স্যালন ওনারটা ও হচ্ছিল একটা মানে সুইট সফট টাইপের, তো বুঝে নেই আচ্ছা। বিষয়গুলো। তো দেখা গেল যে তখন সে আমাকে নিয়ে অনেক বড় একটা স্ট্যাটাস দিল, এই পেজে ওনার বা পার্লার ওনার আমাকে নিয়ে লাইভে আসলো। তখন তাদের যে অনারেবল গেস্ট ছিল পারিশ হক, সে আচ্ছা। খুব মাতামাতি করলো। আমি ওটা নিয়ে কোনো স্ট্যাটাসও দিইনি, আচ্ছা আমি ওটাকে কোনো ইম্পর্টেন্টও মনে করি, অনেক মানুষ জানেও না। আচ্ছা গেল তারা খুব কুটনামি করলো, একজনের কুটনামি করলো আমাকে নিয়ে। তারপর কি হলো, কয়েক মাস পরে ওই পার্লার ওনার আমার সাথে তার সাথে প্যাচ আপ হয়ে গেল। প্যাচ আপ যখন হয়ে গেল তখন হচ্ছে যে আপু এই কথা বলছে, এগুলো বলছে, সব বের হয়ে গেল। আচ্ছা তারপরে যখন এই মহিলার সাথে, এই আপুটার সাথে, পেজ ওনারটার সাথে যখন ওর সাথে লেগেছে, তখন সে যখন লাইভে গেল তখন আমাকে টেক্সট করলো, মানে ওই যে পেজ ওনারটা পার্লার ওনার, উনি গিয়ে বলছে যে মানে উনি মিনারেল ওয়াটার খায়। তারপর হচ্ছে দেখেন আমি এত টাকা পে করছি, তারপর সে বললো যে বিনা পারিশ্রমিকে, এটা কেন বললো? মানে আমার কাছে সেলফ রেসপেক্ট অনেক বেশি ম্যাটার করে। আমি আমি এই জিনিসটা খুব মেনটেন করি যে আমার সেলফ রেসপেক্ট। কেউ আমাকে মানা করবে, আমি কাজ করতে যাবো কেন কেউ আমাকে মানা করবে, বা কেউ যদি আমাকে নেগলেক্ট করে, আমি এটা নিতে পারি না। আমি ওই জায়গায় পাড়াও দিব না, ওইখানে শ্যাডোটার মধ্যেও আমি যাবো না। হইতে পারে না, অনেক সময় তো এরকম হয় না, যেমন আপনি কবে থেকে আপনি ডেট চাচ্ছি আমি, আপনি তো ব্যস্ত, কিন্তু আমি তো একবার এটা ভাবি নাই যে না, জীবনেও না। আপনি মহৎ মানুষ। মনে হয় একবার বলছিলাম, জানি না যে লিওনা না আবার কিছু একটা এরকম যে ওকে এখন না 27-এ দাও বা 25-এ দাও না, কিন্তু আমি না যেহেতু বলছি এখন তো আমি চিন্তা করছি আচ্ছা ঠিক আছে, সমস্যা কি, আমি যেহেতু নিয়ত করছি কেন না, মানে এইটা আসলে খুব ডিফারেন্ট ম্যাটার। বা এরকম কিছু আছে যে সিচুয়েশনে আমি প্রথমবার হয়তো বা রিজেকশন বলবো না, প্রথমবার হয়তো বা আমি জিনিসটা চান্স পাই নাই, পরের বার যেমন মেডিকেল এক্সাম, ফার্স্ট টাইম যখন মানুষ চান্স পায় না, সেকেন্ড টাইম তো দেয়। তো আপনার যে মাইন্ডসেট এরকম হলে তো কেউ সেকেন্ড টাইম লাইফে কিছু অ্যাপ্রোচই করবে না। অ্যাকচুয়ালি দেখা যায় কি যে যখন মাথাটা ঠান্ডা হয়ে যায় না, তখন হ্যাঁ তখন একটু রাগ বেশি। হ্যাঁ একটু রাগ বেশি। আপনার বার্থডে কোন মান্থে? আমার হচ্ছে জুনের 21 তারিখে চলে গেছে। জুনের 21? হ্যাঁ। আচ্ছা,
আপনাকে আমি রিকোয়েস্ট করব, অ্যাডভাইস করব, সব করব যে লিওনা, এই যে সবাই যেমন করে আমরা এরকম না করি, মানে সবাই যেরকম বলে আমরা এরকম না বলি। কারণ লিওনা যত সুন্দর করে লাইফ করে, লিওনা যত সুন্দর করে, আমরা যখন লিওনাকে যখন দেখছি সুন্দর মেকআপ, সুন্দর আইব্রাউজ, ওই লিওনা খুব ভদ্র, ওই লিওনা খুব সুন্দর। হ্যাঁ আমরা জানি ওই লিওনারও রাগ আছে, সব কিছু আছে। আবার একটা লাইভ দেখলাম যে লিওনা লাইভে কথা বলতেছি 1-2 সেকেন্ডের মধ্যে খেপায় দিল। এখন আমি একটা লিওনাকেও বলি, আবার আমি সামনের মানুষগুলোকেও বলি যে আপনারা তো ইচ্ছা করে করেন, জানি খুব মজা পান, আপনাদের বাসায় অনেক সমস্যা, আপনাদের শাশুড়িকে বকতে পারতেছেন না, আপনাদের ননাসকে পিটাইতে পারতেছেন না, লাইক সবাই রিলেট করতেছে, আমিও যাই হোক না কেন। কিন্তু এই জায়গায় আমি আমার গ্রাজটা অন্য কারোর উপরে দিয়ে মজা নিব না, তাতে কোনো লাভ হয় না, কিন্তু লাভ হয় না। মানে আমার রাগ হচ্ছে, আচ্ছা কোথায় বলি লিওনা আপু বকুক, আমি ভাববো যে আমি বকতেছি, মানে এগুলো করে লাভ কি? আলটিমেটলি তো এগুলো করে কোনো লাভ নাই। ওই জায়গা থেকে আসলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টটা পলিউটেড হয়। লিওনা আপু এমনি বলতে পারতেছে, আমিও বলবো। আমি দেখলাম যে টনি যখন লাইভ করে ও অনেক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে। একটা লাইভে টনি এটাও বলছিল, আমি একবার লিখছিলাম যে কাশ্যপকে আমি চিনি তো, আমাকে অনেক ভালো লাগে, ঠাস ঠাস উত্তর দেয়, আমার খুব ভালো লাগে। তো আমি লাইক ওকে নাইস। পর আমি দেখলাম যে হ্যাঁ এক একজনের তরিকা এক এক রকম। ও হয়তো আমার ওইটা নিচে যে উত্তর দেওয়া যায়, আস্তে আস্তে আপগ্রেড হয়েছে, ওর হয়তো বা লিমিটটা ডিফারেন্ট, বাউন্ডারিটা একটু ডিফারেন্ট। ওকে দেখে হয়তো বা আমরা শিখছি, আপনার হয়তো বা শিখেন নাই, বাট আপনারও মনে হয়েছে যে বলাই যায় না হয়। তারপরে অনেকেই লাইভ করে বলে, কিন্তু আমরা যখন একটা প্রেজেন্টার, আমাদের তো সবচেয়ে পারফেক্ট হওয়া উচিত। লাইক উই আর দ্য ম্যানিকুইন এন্ড উই আর দ্য লাইক ফ্ললেস ফিগার বলবো আমি, যে যেখানে যাই পড়বে যাই বসবে সুন্দর হবে, আমাদের বসতেও হবে সুন্দর করে, কথা বলতেও হবে সুন্দর করে, চিন্তা হবে সুন্দর করে, মানে আমাদের সুন্দর দৃশ্য দেখাতে হবে। ওখানে যখন আমরা পার্সোনাল হয়ে যাই লাইভে, তখন কিন্তু আমাদের প্রফেশনটা থেকে আমরা বের হয়ে যাই। আমি একটু ইন্টারাপ্ট করি, পার্সোনাল আমরা কখনোই হই না। আমরা যখন লাইভ একটা প্রফেশনাল লাইভ যেখানে আমাকে পে করা হচ্ছে, ওখানে এসে আপু আপনার হাজবেন্ডের সাথে না আপনার ডিভোর্স হয়ে গেছে, আপনার হাজবেন্ড কোথায়, ওর সেটার অ্যান্সারটা কিভাবে দেয়? এটা অনেকেই বলে যে ইগনোর করতে, বাট সবসময় ইগনোর করা যায়। ইগনোর করবেন আপনি, আমি লাইভে আসছি, আপনি একটা টিম রাখবেন যে ব্লক করতে থাকবে। আমার না, আমি কেন এটা 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 আমি বলি, আমি করি, কারণ আমি অ্যান্সার দিই, এটা আগে দিতাম না, কেন এখন রিসেন্টলি এখন কেন অ্যান্সার দিই? এখন অ্যান্সার দেওয়ার রিজনটা হচ্ছে কি, আপনি মুখ বন্ধ করে থাকলেন, আপনি দেখবেন আরো 10টা মানুষ আরো করতেছে, এরকম করে ওনার মজা পায়। আবার কিছু দেখা যায় যে এগুলো করায়, যে না বলুক, আমি মনে করি 90% করায়। হ্যাঁ, এখন হচ্ছে যে আমি ওভাবেই অ্যান্সার দেই, তুমি যেভাবে আমাকে অ্যান্সার দিবে তার থেকে জঘন্যভাবে অ্যান্সার পাবা। কারণ আমি লাইভ আসছি, আমাকে নিয়ে কথা বলো, আমার হাজবেন্ডকে দিয়ে কি? তো ইগনোর করলে আর জীবনেও বলবে না, এরকম হয় না? না, এরকম হয় না। আর ডিফারেন্ট কি বল আইডি দিয়ে আবার করে। তো আমরা কি করব, কমেন্ট সেকশনটাকে সোয়াইপ করে দিকে নিয়ে যাব। কারণ দেখা যায় আমি সোয়াইপ করি না, কারণ পাত্তা না পেলে চলে যাবে। যারা সুইট ওদেরকে তো টাকা দিছে মনে করে নেই, একটা কমেন্টের টাকা, যখন পাত্তা পাবে না ওর তো আর কমেন্ট করবে না। এক্স্যাক্টলি, এটাই। মানে আমি শয়তানকে জিততে দিব কেন? শয়তানকে আমি জিততে দিব কেন? সেটাই আর কি। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে ডিভোর্স এন্ড অল এন্ড জিনিসপত্র, আপনি যদি আমাকে বলতে চান, আমার একটু শুনতে ইচ্ছা করতেছে, আমি একটু কাহিনীটা কি যদি না। অ্যাকচুয়ালি হচ্ছে কিছুদিন আগে আমি এবং আমার হাজবেন্ড আমাদের দুজনেরই আইডি থেকে সেপারেটেড পোস্ট করেছিলাম, আমাদের পার্সোনাল আইডি থেকে। আচ্ছা, সেই জিনিসটাকে স্প্রেড করে লিটারেলি কিছু, মানে টু বি অনেস্ট আপু, আমি ইমোশনাল হয়ে যাবো বলতে বলতে, যে বাংলাদেশের 90% মেয়েগুলা ফোনটা দিয়ে বা টেক্সট করে কান্না করছে যে আপু এটা কিভাবে সম্ভব। বাট যারা এটা নিয়ে কন্ট্রোভার্সি করেছে, যারাই এটা করেছে, মোস্ট অফ দ্য মানে মেয়েগুলাই শুনেছি আমি যে তারা তাদের সংসারে হ্যাপি না। আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি, আমি যাচ্ছি আমারটা জেনুইন না। হ্যাঁ, we are separated. You're separated. What is separated? What is being separated? আচ্ছা, এইটাই অ্যাকচুয়ালি, মানে আমরা সেপারেশন বলেছি, আমরা ডিভোর্স বলি নাই। তো মানুষ এটাকে ডিভোর্স বানায় ফেলছে। সো এটা না, এই জিনিসটা মানে অ্যাকচুয়ালি দেখা যায় কি, যে মানে আমি আমার হাজবেন্ড এতদিন কিন্তু ও আমার সাথে সাথে অলওয়েজ মানে এই কাজগুলোতে আমার সাথেই ছিল। বাট দেখা গেল যে এখন অ্যাকচুয়ালি আমাদের মধ্যেই মানে থাকে না যে মানুষের লং টাইম যখন একটা হাজবেন্ড ওয়াইফের রিলেশনটা থাকে, ভাই বোন হয়ে যায়। হ্যাঁ, একটু ভাই বোন হয়ে যায়, ভাই বোন
মানে দেখা গেল যে একটু লাউড কথা বলা বা একটু অ্যাগ্রেসিভ হয়। হওয়া বা একটু অ্যাগ্রেশন দেখানো, তো দেখা গেলো যে ওই জায়গাটা থেকে না আমার পরিবেশটা নষ্ট না করে আমরা দুজনে ডিসাইড করেছি ঠিক আছে তুমি তোমার কাজগুলো করো, আমি আমার কাজগুলো করি। আচ্ছা, আমাদের আমরা কাজের জায়গা থেকে আমরা সেপারেট কাজের জায়গা থেকে প্লাস হচ্ছে আমরা এভাবে হচ্ছে একটু সেপারেটেডই আছি, কারণ হচ্ছে যে দেখা গেল যে একজন একজনকে মানে বুঝি বা একটু সময় নেই, এটা হচ্ছে কথা। আচ্ছা, তো মানে দেখা গেল যখন আমাদের কাজের জন্য আমাদেরকে বলা হয় যে আপু একটা কাপল কন্টেন্ট ক্রিয়েট করেন, তখন কিন্তু আমরা ওটার এক্সকিউজ কি দিব। আর আমার কথা হচ্ছে আমি না মিথ্যা কথাটা খুবই কম বলা পছন্দ করি, যেটা আলহামদুলিল্লাহ রিয়েলিটি সেটা রিয়েলিটি। আমি এখন যেটা বলছি আমি 10 বছর পরে এটা বলবো, আর মানে পরেও বলবো। তো আমার কথা হচ্ছে যে ইয়েস উই আর সেপারেটেড, ঠিক আছে আমরা এটাকে করে দিই, তাহলে হচ্ছে রিভিল করি, মানুষ তখন বুঝে যাবে। এখন কেউ কিন্তু তাহলে কেউ কাপল কন্টেন্ট বা এগুলোর জন্য চাবে না। না, এখন চাবেন না, চাচ্ছেও না। এখন কথা হচ্ছে যে আসলে পসিবল না, তো ও তো আসলে এখন ও আমার সাথে নাই বা আমি ওর সাথে নাই, এখন তো দেখা গেল যে নাই মানে তো বাসায় আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এটা তো ডেফিনেটলি যে আমাদের বেবি আছে, আমাদের বেবির জন্য তো আমাদের একটা থাকবে। লং টার্ম কি ইচ্ছা আছে যে টাটা বাই বাই স্বামী? না, আসলে এখন ওরকম আমাদের টেন্ডেন্সি নাই, আমরা একজন একজনের জন্য না সময় নিচ্ছি যে দেখা যায়, লেটস সি। সো এইটাই। কেন ঝগড়াঝাটি হয়েছে? হ্যাঁ, ঝগড়া তো লাগে, মানে আমার Extreme হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমার প্রচন্ড ও আন্ডারস্ট্যান্ডিং, বাট হচ্ছে আমি খুব মানে সবকিছু নিয়ে দেখা গেল যে সিচুয়েশন। এটা কি হবে, শয়তান তো আপনাদের মাঝখানে ঢুকে যাবে। হাজবেন্ড ওয়াইফ যদি দূরে থাকে, শয়তান মানুষ শয়তান না, মানে রিয়েল শয়তান তো কাপলের মধ্যে ঢুকে যাবে আর আরো বেশি টাইম নষ্ট করে দিবে। মানে আমি যদি আমার পার্সোনালি নিয়ে yes, বুঝি, বুঝতে আমার পারছি, এরকম বছর আলাদা থাকছি আমি, মানে ঘন্টার পর ঘন্টা কথা হয় নাই, ঘন্টার পর ঘন্টা কি মাসের পর মাস কথা হয়নি, ভালো কিন্তু কিছু হয়নি, গুনাহ হয়, খারাপ হয়, ভালো কিছু কিন্তু হয় না, ভুলই হয়, মানে ভালো কিন্তু কিছু হয় না। হ্যাঁ, এক্সট্রিম হইলে ইদার আই স্টে অর আই লিভ, মানে মাঝখানে কিন্তু কিছু হয় না। আমি জানি যে বাচ্চা কাচ্চা আছে, কম্প্রোমাইজের কথায় তো জীবনে আমি অনেকে বলতে সাহস করবো না, জীবনেও কম্প্রোমাইজ ইন দ্য সেন্স মানে আমারটা হইতেই হবে, তুমি থাকো। আমি আপনাকে যা বুঝলাম যে আমারটাই বুঝতে হবে, মাই রুল মাই লাইফ ভাই, তুমি এনে সেট করো, তুমি সেট না করলে ভাই যাও, গ্যাঞ্জাম দিও না, তাই না? জিনিসটা তো মনে এরকমই লিও না। আচ্ছা, যাই হোক, আমার অনেক পার্সোনাল কথা জিজ্ঞেস করে ফেলছি, আই এম সো সরি। না না, আমার আসলে পার্সোনাল, আমি এখানে যা বলেছি এটা মানে সবাই জানে, আমার ফলোয়ার্সরা জানে, আমাকে যারা ফলো করে সবাই জানে। আমি বললাম না আপু আমি আসলে মিথ্যা কথাটা বলি না, খুব কম, মাঝে মাঝে হচ্ছে একটু লেটেড হয়ে গেলে বলে ফেলতে হয় মাঝে মাঝে, বাট ওই টাইপের কোনো কিছু না। আমি সবসময় মিস করেন না তাকে? হ্যাঁ, মনে পড়ে না, মিস করেন না নাকি? বাদ থাকে পার্টনার না, ও হচ্ছে আমার ফ্রেন্ড, টু বি অনেস্ট। সবার ফার্স্ট হচ্ছে হি ইজ মাই ফ্রেন্ড। বাউন্ডারিটা কোথায় হয়ে গেছে? বাউন্ডারিটা হয়ে গেছে আসলে আন্ডারস্ট্যান্ডিং এ, দেখা যায় ফাইনান্সিয়ালি কি আপনারা একজনকে হেল্প মানে সাপোর্ট করছেন? না, ও আসলে হ্যাঁ হিজ ইজ হ্যাঁ, এটা তো কঠিন মারামারি। বাট না, আই রেসপেক্ট হিম আ লট। ও হচ্ছে আমার বাচ্চার বাবা, ডেফিনেটলি আমার বাচ্চাদের বাবা, ও আমাকে অনেক রেসপেক্ট করে। তো আমাদের দেখা গেল যে টক্সিক জিনিসটা থেকে আমরা একটু টক্সিটিসি থেকে বিরত আছি। ঠিক আছে, তুমি তোমারটা সেটেল করো। টাইম লিমিট আছে নাকি যখন ভালো লাগবে আবার কথা বলবো, বা যখন আমরা কথা বলি, তো আমরা কথা বলি, আমরা হ্যাং আউট করি, আড্ডা দেই। তাহলে সেপারেটেড মানেটাও জানে না। না, সেপারেটেড মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে কিছু সেপারেশন আছে যে মানে খুব একদম ফেস দেখবো না, করবো না, ওরকম পর্যায়ে আসলে যায় নাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওরকম পর্যায়ে যায় নাই। একটু মন খারাপ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি লিওনা চায়, অফ কোর্স আল্লাহ মালিক নোস দ্য বেস্ট। আমার কিছু সিগনেচার কোয়েশ্চেন আছে, ওকে? এটা আমার সিগনেচার কোয়েশ্চেন, এন্ড আমি জানি আপনি পারবেন উত্তর দিতে ইনশাআল্লাহ, এন্ড ভালো লাগবে আপনার। আচ্ছা, সো নাম্বার 1 ইজ, আপনার কাছে আপনার রিলিজিয়নটা কোথায়, বা আপনার কাছে আপনার মালিক কোথায়, বা আপনি আল্লাহ মালিককে কিভাবে দেখেন, বা আপনি আল্লাহকে কিভাবে দেখেন? পুরান ঢাকার মানুষরা অনেক রিলিজিয়াস হয়, আমি জানি। হ্যাঁ, পুরান ঢাকার মানুষরা অনেক রিলিজিয়াস হয়। আমি তো মানে আমি বললাম না যে আমি আল্লাহ খুব বিশ্বাসী, মাশাআল্লাহ। কারণ হচ্ছে আমি প্রত্যেকটা জিনিসই না, আমি মানে জীবনে যা কিছু চেয়েছি, আমি বলবো না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি খুব করি, কিন্তু না মনের থেকে যে একটা ইমান, মাশাআল্লাহ, আমি সবসময় চেষ্টা করি যে আমার ইমানটা যেন নষ্ট না হয়। মাশাআল্লাহ। আমি আল্লাহ বিশ্বাসী, এটা আমি খুব বিশ্বাস করি যে আল্লাহ ভালো রাখছে, হয়তো আমি ওরকম ভাবে আল্লাহকে ডাকতে পারি না,
ইনশাআল্লাহ ডাকবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে হিদায়াত দেয়। দোয়া করবেন সবাই যারা যারা আছেন এখানে, সবাই আমার জন্য দোয়া করবেন। হিদায়াতটা নিতে হবে, জোর করে নিতে হবে। আর আমি জাস্ট চাই যে আমার দুটো সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, আর আমার মানে ইসলামের পথে চলে ভালো মতো, এটা আমি এটা চাই। আমার মেয়েটাকে তো আলহামদুলিল্লাহ ওভাবে করে ফেলছি, সেটা যেন হয়, এটা আমি মানে সবার কাছে দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে কোথায়, মানে what do you think আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আপনি মানে how do you মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে দেখেন, মালিককে আপনি কিভাবে দেখেন? আমি সবসময় ফিল করি, টু বি অনেস্ট, যে আমার সাথে সবসময় আল্লাহ আছে। আমার মানে ট্রুলি জানেন আপু, মানে এত বিপদ থেকে আমাকে এমন ভাবে উদ্ধার করে, আমার কাছে মনে হয় যেন প্রতিটি মুহূর্তে সে আমার সাথে আছে। মাশাআল্লাহ। আমি মানে নেগেটিভিটি থেকে আল্লাহ আমাকে জাস্ট মনে হয় কি যে এভাবে করে উঠাই নিয়ে আরেক জায়গায় রেখে দেয়। আলহামদুলিল্লাহ, এটার জন্য আমি বললাম যে আমি প্রচন্ড আল্লাহ বিশ্বাসী মানুষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, সো ইফ ইউ আর কমফোর্টেবল শেয়ারিং, সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, মালিকের কাছে আমাদের সবার ফেরত যাইতে হবে, অফ কোর্স, রাইট? সো কিছু বেসিক কোয়েশ্চেন ছোটবেলায় হুজুর আমাদের শিখাইছে, স্কুলও একাডেমিক্যালিও আমরা জানছি, এবং এটা আমরা জানতেই হবে, ম্যান্ডেটরি কিছু জিনিস না, যে মালিকুল মত আসবে আমাদের জান নিতে, তারপরে আমরা যখন কবরে যাব তখন 3টা প্রশ্ন করা হবে, 2জন এঞ্জেল আমাদেরকে করবেন। তা আমরা কি 2টা এঞ্জেলের নাম জানি? জানি। প্রশ্ন 3টা কি জানি? প্রশ্ন 3টা হচ্ছে তোমার রবকে, ইয়েস, তোমার রাসূলকে, মাশাআল্লাহ, আপনার প্রফেটকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা তো 3টা। আরেকটা আছে মনে হয়। হ্যাঁ, আপনি জানেন। তোমার ধর্ম কি? মানে ইসলাম। পারফেক্ট, মাশাআল্লাহ। আর এঞ্জেল দুটোর নাম হচ্ছে মুনকার। হ্যাঁ, মুনকার। মাশাআল্লাহ, বিউটিফুল। আচ্ছা, মাশাআল্লাহ, বিউটিফুল। অনেকেই অনেক মানে পারেনি আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তো আমরা যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবো তখন মানে দিস ইজ ম্যান্ডেটরি অ্যান্ড উই হ্যাভ টু, মানে আমি যদি বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রুমের মধ্যে যত মুসলমান আছে, all the person are bound to say sallallahu alaihi wasallam. So এটা একটা practice and it's mandatory and commanded আর কি। Yes, beautiful. কোরআন শরীফ পড়া হয়? কোরআন শরীফ পড়তে পারি, বাট পড়া হয় না। পড়বো আমরা মাঝে মাঝে, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো লাগবে। হয় যখন রোজার সামনে। মাশাআল্লাহ, তো বড়ই হয়। হ্যাঁ, আপনার কোনো এমন কোনো ফেভারিট সূরা আছে যে মনে করেন ফেভারিট না, রিপিটেড পড়েন, ভয় পাইলে পড়েন? রিপিটেড পড়ে হচ্ছে যে কুল হুয়াল্লাহ সূরাটা পড়ি, এটা পড়া হয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আচ্ছা, সো ডু উই নো যে কালেমা কয়টা, ইসলামিক কালেমা কয়টা? তো ভুলে গেছি। আচ্ছা, নো প্রবলেম। আচ্ছা, কালেমা শাহাদাটা বলতে পারবো? যেটা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেই হবে, যেটা কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিউটিফুল। আমরা কি ইসলামের 5টা পিলগ্রিম জানি যে কি কি করা লাগবে? ফেইথ, হজ, যাকাত। হ্যাঁ, ওটা মানে প্রপার বলতে পারবো না, বাট আপনার কি মনে আছে? বলে দিছি সব আমি। হ্যাঁ, বলে দিছেন। শাহাদা, নামাজ, রোজা, যাকাত আর হজ। সবই করা হয় না ইনশাআল্লাহ? আমাদের আছে অফকোর্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নামাজ পড়া হয়। নামাজ পড়া হচ্ছে না, বাট ইনশাআল্লাহ। কেন হচ্ছে না? নামাজ পড়া হচ্ছে না আসলে, এটা খুবই এটা এক্সকিউজ দেওয়ার কোনো ইয়ে না। মানে আমি পার্সোনালি জিজ্ঞেস করছি, হয়তো আমি এক্সকিউজ, এটাকে এক্সকিউজ দিব না যে এটার জন্য হচ্ছে না, সেটা মানে আসলে শয়তান আমাকে ঘিরে রাখছে দেখে হচ্ছে না এটি। আচ্ছা, হিজরতের অর্থ কি? হিজরতে গিয়েছে বলে না, হিজরতে যাওয়া, হিজরতের অর্থ? হিজরত হচ্ছে যুদ্ধ না, ইটস আ মুভমেন্ট, ইটস আ ট্রাভেল। আচ্ছা, হিজরতে যাওয়া হচ্ছে আগে তো হিজরত মানে হচ্ছে মানে এখন কি এটাকে হিজরত বলে? ব্যবসার জন্য যে ট্রাভেল করতে, সেটা হিজরতটা হচ্ছে when you preach Islam, for preaching Islam, when you travel from one place to another, that's called hijrat. Okay, like migrating for Islam. Okay, আচ্ছা, বিউটিফুল। সূরা ফাতিহা তো আমরা জানি, রাইট? সূরা ফাতিহার কয়টা আয়াত?
মানে কয়টা স্টপ? এটা বলতে পারবো না। 7। Okay. আচ্ছা, আপনার কি মনে হয় যে বিং আ মুসলিম এই দুনিয়াতে রাইট দ্য মোমেন্ট সবচেয়ে বড় স্ট্রাগল কি? মানে মুসলমানদের সবচেয়ে বড় স্ট্রাগল কি এই দুনিয়াতে রাইট দ্য মোমেন্ট? সবচাইতে বড় স্ট্রাগল এজ এ মুসলিম হিসেবে সবচেয়ে বড় স্ট্রাগল কি? মানে মুসলমান দেখে তুমি এটা করতে পারবে না, মুসলমান দেখে তুমি এটা করতে পারবে না, মুসলমান দেখে তুমি সেটা করতে পারবে না, এগুলো তো অনেক স্ট্রাগল, অনেক বাধা। তো আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বড় স্ট্রাগলটা কি মুসলমান হিসেবে এই দুনিয়াতে? সবচেয়ে বড় স্ট্রাগল আমি মনে করি মুসলমান মানে মানে মুসলিম, আমাদের যে ইসলাম ধর্মটা না অনেক ইজি। তো আমার কাছে মনে হয় না যে স্ট্রাগল, এটা যদি আপনি মানেন এটা খুবই ইজি, আর যদি না মানেন তখন না অনেক কঠিন মনে হয়। কারণ আমি মানে আদার্স যখন রিলিজিয়ন গুলো দেখা যায়, ওই তুলনায় কিন্তু আমাদের ধর্মটা খুবই শান্তির ধর্ম এবং খুব ইজি ধর্ম। যেমন আমাদের ধর্মতে হচ্ছে, যেমন হিন্দু ধর্ম কিন্তু 4টা বিয়ে নাই ছেলেদের, কিন্তু আমাদেরটাতে আছে। কেন আছে? সেটা হচ্ছে তুমি ভরণ পোষণ করতে পারলে করতে পারবা। জাস্ট বললাম আমি যে এই জিনিসগুলো কিন্তু খুবই কমফোর্ট, যে ছোট 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 জিনিসগুলো আমরা করতে পারি। যেমন হচ্ছে যে ইজি করে দিছে, হাসল ফ্রি করে দিছে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ আমাদের আরো 50 ওয়াক্ত ছিলেন। আমাদের তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে হচ্ছে আমাদের সবে মিরাজে আমাদের নামাজটা কমায় নিয়ে আসছে। এই 5 ওয়াক্তও তো আমরা পড়তে পারি না। তাও এটা আছে যে দেখা যায় যে আমরা যে ওয়াক্ত পাচ্ছি সে ওয়াক্ত পড়লাম, পরে হচ্ছে আমরা কাজা উঠায় নিলাম। তো আমাদের ধর্মটা না, আমাদের ইসলাম ধর্ম খুবই শান্তির, আর হচ্ছে খুবই ইজি একটা ধর্ম, মানলে অনেক কিছু, অনেক শান্তি। আর যদি না মানো তাহলে হচ্ছে ওই যে পরকালে কমপ্লিকেটেড। হ্যাঁ, অনেক কমপ্লিকেটেড। এইভাবে মানে মনে হয় যে অনেক কমপ্লিকেটেড। আচ্ছা, বাট আমাদের ধর্মে যে ঈদ আছে, এটা খুব খুব শান্তির, মানে খুব মজা। জীবনে যে বলে না যে সুখ, আসলে সুখ, মজা লাগে। হ্যাঁ, ভালো লাগে। রোজার দিনটা, রোজার রাত, রোজার একটা যে ফেস্টিভ্যালটা মজা লাগে। ফেস্টিভ না, মানে হচ্ছে রোজা রাখলাম তো, মানে ডিফারেন্ট একটা মানে নিয়ম চলে আসে লাইফের না। হ্যাঁ, লাইফ একটা ডিফারেন্ট। রোজা রাখছি, না খেয়ে আল্লাহর জন্য না, মানে ডাকতেছি আল্লাহকে, খাবার সামনে খাচ্ছি না, হালাল খাবারটা আল্লাহর হুকুম ছাড়া, হ্যাঁ আল্লাহর হুকুম ছাড়া খাচ্ছি না, আজান দিচ্ছে। আবার অনেক কিছু এমন আছে যে নফসকে কিন্তু কন্ট্রোল করা যায়। হ্যাঁ, এই 1 মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে আবার ডিসিপ্লিনটাকে শেখায়। তারপরে হচ্ছে যে আপনি ওই সময় গালাগালি করতে পারবেন না, অ্যাগ্রেসিভ হইতে পারবেন না, সবাই একজন দেখেন না, মানে এটা কিন্তু মানে আমাদের পুরানটাকে খুব মানে আচ্ছা ঠিক আছে, একটা রাগ রেগেও কথা বলতে পারলাম না, মানে এটা কিন্তু মানে অনেকেই। তো এই জিনিসগুলো ভালো লাগে, মানুষের বিহেভিয়ারের জন্য হ্যাঁ প্র্যাকটিস করতে চায়, আস্তে আস্তে ইনশাআল্লাহ টানলে তো আরো সারা জীবন। হ্যাঁ, মানে এই জিনিসগুলো ভালো লাগে যে মানুষের ওয়েল বিহেভ। এখন রোজার দিন উল্টাপাল্টা কিছু করা যাবে না। আমরা শুধুমাত্র রোজার সময় যাব, তখন আমাদের মানে কোনো মারামারি জ্ঞান থাকবে না, শান্ত থাকবে সবাই। আচ্ছা লিওনা, আপনার কি মনে হয় যে আখিরাতের জন্য আপনার প্রিপারেশন কি? নিচ্ছেন না? নিব ইনশাআল্লাহ, আল্লাহ যেন দুইটা সুন্দর বাচ্চা দুনিয়াতে আপনি রেডি করছেন। বাট আমি এতটুকু বলতে পারবো কি, যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজটা কিন্তু কাউন্ট হবে না, ওভারঅল কাউন্ট হবে। একটা না একদম প্রথমেই যে প্রশ্নটা জিজ্ঞেস করা হবে সেটা নামাজি হবে। হ্যাঁ, সেটা তো আছে, আরো অনেক কিছু, তো আরো অনেক কিছু আছে, যেমন একটা ভালো মানুষ হওয়া, ডেফিনেটলি। তারপর হচ্ছে যে মানুষকে কষ্ট না দেওয়া, মানুষকে বিপদ না ফেলা। এই জিনিসটা কিন্তু আল্লাহ একদম পছন্দ করে না, যে একটা একটা মানুষকে বিপদে ফেলা। তো এই জিনিসগুলো না, মানে ছোট ছোট জিনিস, হ্যাঁ হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, বাট এই জিনিসগুলো একটু মেইনটেইন করি, করার চেষ্টা করি। 5 ওয়াক্ত মেসেজ করব, দাঁড়ান আমি দেখেন আমি মেসেজ করব। আল্লাহ, আগে তো আমি তো আগে তুফানের বেগে নামাজ পড়তাম। এখন যখন আমি জানি যে শেষদাই নাকি আল্লাহ সবচেয়ে কাছে থাকে, ওখান থেকে উঠতে আমি উঠবো না, আমি শুয়ে থাকবো, আমি ওখানেই মাথা আটকে রাখবো আমি কতক্ষণ। আবার আমি মাঝে মাঝে ইমাজিন করি, আচ্ছা আল্লাহ যদি সবচেয়ে কাছে থাকে তাহলে আল্লাহ কি নিচে, আমি হাঁটবো কেন? মানে আমি কি চিন্তা করি মালিক। আমার বাসায় আমার ছোট নামাজের ঘর বানাইছি আমি আমার বাসায় আর কি, ছোট করে। হ্যাঁ, ওই জায়গাটা আমার সবচেয়ে প্রিয় জায়গা, ভালোই লাগে আমার। পুরান ঢাকার ভাষায় একটা রোমান্টিক লাইন বলেন লিওনা। কই আছো? এখন বাড়িতে আইতাছো নাকি? লেগা হাইজা পুরা বয়ে রয়েছে তোমার লেগা, তাড়াতাড়ি আহো বাড়িতে।
আচ্ছা, যদি নিউ মার্কেটে বার্গেন করতে যান তখন পুরান ঢাকার ভাষায় কিভাবে বার্গেন করবেন? কঠিন অবস্থা, আমি এক্সাইটেড। পুরান ঢাকার বাসায় ওকে, মা 100 টাকার জিনিস তুমি কইতাছ 200 টাকা, এটা কোন, এটা সম্ভব? হ্যাঁ, টাকা কি গাছের পাতায় ধরে? হ্যাঁ, যে লইলে আমার ছিঁড়া কি ছিঁড়া তারপর হাতের মধ্যে লয়া তো মরে দিয়া দিলাম। হ্যাঁ, 100 টাকা 50 টাকা রাখতে হইব। বেশি বলছেন না, 10 টাকা বলেন না আপনারা। 50 টাকা থেকে শুরু করে, আমার হাজবেন্ড আরো বেশি, ও হচ্ছে 20 টাকা থেকে শুরু করে। বিউটিফুল। আচ্ছা, একটা খুব এক্সাইটেড ফ্যান আপনার সাথে দেখা করেছে, আপনি কিভাবে পুরান ঢাকার ভাষায় রিয়াক্ট করবেন বা রিয়াকশন দিবেন? আহো আমার বুকে আহো। বলি বিউটিফুল। মেকআপ টিউটোরিয়ালের ইন্ট্রো পুরান ঢাকার ভাষায় বলেন। মেকআপ টিউটোরিয়ালের ইন্ট্রো, এটা অনেক বেশি ডিফিকাল্ট। আসসালামু আলাইকুম আমার পুরান ঢাকার মানুষরা, কেমন আছেন? আয়া পড়ছি আপনাকে পুরান ঢাকার বইন কলিজার টুকরা, যেটাই কর না কে লেখা, আয়া পড়ছি আপনাকে সুন্দর একটা মেকআপ করে দেখামু হাইজা পইরা, আপনারা বি জামাইলা বেড়ে যাবেন আমার মেকআপ দেখা। বিউটিফুল। আচ্ছা, ওয়ান থিং ইউ উইশ পিপল নিউ অ্যাবাউট ইউ। এটা ডিফিকাল্ট সিরিয়াসলি। সব জানে সবাই? হ্যাঁ, সবাই সব জানে। এরকম কি মানে যে অজানা কোনো কিছু নাই, টু বি অনেস্ট। ওকে ওকে, লেটস স্কিপ দিস। আচ্ছা, a mistake you are glad you made, like কোন একটা মিস্টেক যেটা আপনি করছেন and then আপনি এখন ইউ লাইক আলহামদুলিল্লাহ এই মিস্টেকটা আমি করছিলাম। ও যেটা লাস্ট অ্যাওয়ার্ডটা নেই। ওকে ওকে, অ্যাওয়ার্ডে যাইতে পারি না অন টাইমে, এটা বেস্ট মিস্টেক ছিল, মানে বেস্ট। আল্লাহ জানি ওর মন থেকে এই ভারটা উঠায় দেয়। আচ্ছা, I mean success in one word. আমার জন্য সাকসেস অ্যাকচুয়ালি হচ্ছে যে ওই যে মানুষগুলা সেই করছে আজকে সেই মানুষগুলো হ্যাঁ। থেকে খোঁজে। হ্যাঁ, সেটাই, এটাই আসলে সাকসেস। What breaks you builds you or breaks you more? না, আমাকে আসলে কোনো কিছুতে আমি ভাঙি না, আমি আসলে আসলে যখন কোনো কিছু ভাঙে ওটা থেকে আপনি মানে আরো বেশি বিল্ড আপ হয়, আরো বেশি বিল্ড আপ হয়ে যায়। মানে আমাকে যদি কেউ হার্ট করে না, এটা তার জন্য সবচাইতে বড় ভুল। মানে আপনি ডেভেলপড বা একটু আমি আপনি লেভেল আপ হয়ে আমি লেভেল আপ হয়ে যাই। এটা কেউ যদি মনে করে যে লিওনাকে পোক করে বা লিওনাকে ট্র্যাপে ফেলে লিওনা ভেঙে যাবে, এটা হচ্ছে তার লাইফের সবচাইতে বড় ভুল চিন্তা ভাবনা। মানে কোনোদিনও হয় নাই যে কারো কথা শুনে একটু ভয় লাগছিল বা একটু মন খারাপ হয়েছিল? ওয়াও, ভেরি কনফিডেন্ট। আমার মন খারাপ, মানে আমি মন খারাপ করবো কাকে নিয়ে? যাকে আমি ভালোবাসি। আমি মন খারাপ করবো আমার মা যদি কিছু বলে, আমার বাচ্চা কিছু বলে, নট লাইক সামওয়ান যে ইচ্ছা করে ইন্টেনশনালি ঝামেলা। হ্যাঁ, তো কথা হচ্ছে যে কেউ যদি আমাকে মানে শেষ করতে চায় না, ওই যে বললাম না যে রাখে আল্লাহ মারেকে পারবে না, আমি যদি বেঁচে থাকি তাহলে হচ্ছে তোমার খবর আছে। ভেরি ডেঞ্জারাস। পুরান ঢাকা সবাই এরকমই? পুরান ঢাকার না, আমরা পুরান ঢাকার মানুষ অনেক ভালো, অনেক ভালো, আমরা মনের দিক থেকে অনেক। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমি ইন্টারাপ্টিং, যে পুরান ঢাকা নতুন ঢাকা মানে আমরা দুই পার্ট কেন? আমরা সবাই কেন পুরান ঢাকা না, আমরা সবাই কেন নতুন ঢাকা না? আচ্ছা, পুরান ঢাকার রিজন ভাগ কেন হইছে না, এটা পুরান পার্সোনাল কোয়েশ্চেন। পুরান ঢাকার ক্যাটাগরি একদম ডিফারেন্ট, মানে লাইক হচ্ছে যে ওরা খুবই মানে অকেশন করা, মানে খুব ফান লাগে কালচারালি। বাট কে করছে, কেন করছে এটা আসলে হয়ে আসছে? পার্টিশনের সময় কিছু হয়েছিল? পার্টিশনের সময় মানে ওই যে বলে না যে পাঞ্জাবরা, তারপরে ইয়েরা, ওরা কিন্তু খুব ইয়ে টাইপের। আমাদের পুরান ঢাকার ক্যাটাগরি কিন্তু হচ্ছে উর্দু হিন্দি মিক্স না আমাদের, তো দ্যাটস ওয়াই দেখা যায় যে ওই জিনিসগুলো আমাদের ভিতরে মানে রয়ে গেছে। তো আপনারা কারা? আপনারা আপনারা কারা? আমার বাবা হচ্ছে আমাদের পূর্বপুরুষ যে দিল্লির, এরকম আমাদের তো হচ্ছে জাত মিক্স করা। পাকিস্তান থেকে আব্বুর হচ্ছে মার সাইডে, তো দেখা যায় যে এগুলা হচ্ছে যে মিক্স আপ হয়ে গেছে। আমার আমি কেন পুরান ঢাকার না? তো আমার যেমন আমার বাবা হচ্ছে উর্দু স্পিকিং, তার উর্দু ভাষায় কথা বলতো। তারপর হচ্ছে আমার নানি শাশুড়ি, আমার হাজবেন্ডের আম্মুর বাসা সবাই উর্দু স্পিকিং, আমার শ্বশুরা ঢাকা ভাষায় কথা বলে। তো এরকম অ্যাকচুয়ালি দেখা যায় যে আর আমাদের প্যাটার্নটাই হচ্ছে মাল্টি কালচারাল। আপনারা মাল্টি কালচার, মানে আমাদের কালচারের সাথে পাকিস্তানিদের কালচারের খুব ম্যাচ হয়, যে ইয়ে মানে খুব অকেশনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া। হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে লাইক আমি বলি যে আমাদের সবে বরাত হলে আমাদের নতুন কাপড় পরতে হবে, লাইক ঈদের মতো। সবে বরাত আসতেছে নতুন কাপড় পরো, সবে মেরাজ আসতেছে নতুন কাপড় পরে নামাজ পড়ো, মানে এই জিনিসটা আমরা মেনটেন করি। পুরান ঢাকা মানে ওরা খুব অকেশন পছন্দ করে। ঈদ হইলে তো আর কোনো কথাই নেই। শুক্রবারই আমাদের
মানে শুক্রবারে সাদা পোলাও আর হচ্ছে মুরগি বিফ চিকেন বিফ এগুলো থাকতেই হবে, মানে লাইক হচ্ছে ঈদের মতো। পুরান ঢাকা এটা যে কোনো বাসায় যাবেন এটা থাকবেই। তাহলে তো আমার লাইক সিআরওর জন্য আট্রাভাস্টার ডিনার যদি আমি কোনো ভলেন্টিয়ার চাই, ডেফিনেটলি আমার মনে হয় আপনার পুরান ঢাকা থেকে কালেক্ট করতে হবে। হাই কোলেস্ট্রল পিক এসজিপির উপরে কনফার্ম আমি মানে ইনশাল্লাহ আমি ভালো পাইছি। I got the place. আচ্ছা, if your life was a book, what would be the title? আপনি কি টাইটেল দিতে চান? The Uncertainty? না, কি যায়, The Lion Leona? লায়ন লিওনা, এক্স্যাক্টলি এটা মাথায় আসতেছিল, লায়নেস। একটা ওয়ার্ড বলবো যা মাথায় আসে। ফেসবুক। ক্রিঞ্জ। ও ফ্যাশন। অবসেশন আমার, আই ডোন্ট নো, আমার অবসেশন এটা। ওকে, ড্রিম। ড্রিমটা কিভাবে আপনি জানেন কাশিয়া মানে ড্রিম? তাই? ও আচ্ছা বলেন, আপনার মাথায় কি আসে? ড্রিম, আচ্ছা আমি অপোজিট বলতেছি, জানি না, মানে যেটা মাথায় আসে অ্যাচিভমেন্ট। মাশাআল্লাহ। লিওনা? সাকসেসফুল। মাশাআল্লাহ। ফলোয়ার্স অ্যাচিভমেন্টই আসে, ওরা আমার। ক্যামেরা অবসেশন। ব্র্যান্ডসকে কিভাবে ইয়ে করবো? ব্র্যান্ডস স্যাটিসফ্যাকশন। ওকে। হাজবেন্ড। ফ্রেন্ড। মাশাআল্লাহ। মেকআপ। ক্রেজিনেস। মাশাআল্লাহ। স্টাইলটা কিভাবে ইয়ে করবো? Fashion style is almost the same. Style? এতো স্মার্টনেস বা স্টাইলিং করা, মানে ওকে। কনফিডেন্স লিও না। ওয়াও, মানে ওর লাইফে সবকিছুই মানে মোরালেস লাইক ওই। হ্যাঁ, অবভিয়াসলি নিজেকে, মানে আমাকে কে ভালোবাসবে? আমাকে নিজেকেই ভালোবাসতে হবে। ডেফিনেটলি আমাকে কেউ ভালোবাসবে না। আমার বাবা ছাড়া আমি মনে করি না আমাকে কেউ ভালোবাসে, সেই মানুষটা নাই। আমি ওরকম মাঝে মাঝে বলি, মাঝে আমি সবসময় না, আসলে আমার একটাই ফ্রেন্ড ছিল, আমাকে একজনই লাভ করতো, দ্যাটস মাই গ্র্যান্ডফাদার। বাট হ্যাঁ, মা ভালোবাসে। হ্যাঁ, আম্মু রাগ করবে শুনলে, এডিট না করে দিলে দিয়ে দেয়, আম্মু রাগ করবে। না, অ্যাকচুয়ালি হচ্ছে ভালোবাসে, মাও ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু কথা হচ্ছে যে একটা যে মানে আমার যে স্যাটিসফ্যাকশন, আমার বাবা, আমি যে মানুষটার কথা শুনে এখন আমার চোখ থেকে পানি পড়ে, সেই মানুষটা তো নাই। আচ্ছা, তো দেখা হবে। আলামে চাই যে দেখা হোক আবার। আলামে বারজাকে দেখা হবে, কেন দেখা হবে না? আমল ওরকম হলো অবশ্যই দেখা হবে। আপনি যেহেতু দুনিয়াতে আছেন, আপনার গুড ডিডস তার আমল নামায় কাউন্ট হচ্ছে। সরি, অনেক সুন্দর সময় কাটলো, অনেক ভালো লাগলো আপু, অনেক ভালো লেগেছে কথা বলে আপনার সাথে। আমার মনে হয় সামনাসামনি অনেক জায়গায় দেখা হয়েছে, অনেক ইভেন্টে দেখা হয়েছে, কিন্তু গল্প হয়নি। আজকে আপনি আসছেন, আমি একটু বসায় রাখছিলাম আপনাকে। আই এম সো সরি। কি বলতেছিলাম? না, ভেরি সরি, বাট থ্যাংক ইউ সো মাচ। এটা আমার সিজন 2 এর এপিসোড 2, আর আমি খুব খুশি হয়েছি যে আমি আপনাকে পাইছি। আমি রিয়েলি আমি সারপ্রাইজ ছিলাম যে আমাকে ইনভাইট করা হয়েছে। Seriously? Leona, yes, of course. And it's achievement for me, to be honest. Oh my God, thank you so much. Thank you so much. And it's an honor for me as well যে আপনি আসছেন and you appreciated it. আপনি সময় দিয়েছেন, আপনি এতক্ষণ জার্নি করার পরে আপনি আমাকে সময় দিয়েছেন। It's beautiful. It's called like priority. Okay, এত priority দেয়া, it's like huge thing. মাশাআল্লাহ। আমি খুব খুশি। আমার ভালোবাসার মানুষকে আমি প্রায়োরিটি দিব না? হ্যাঁ, আমি ওটাই বললাম যে আমি ইনস্টাগ্রামে যখন দেখতেছিলাম শেষ হচ্ছিল না, আমি যে ছবিগুলো দেখে মনে হলো বাহ, মানে আমি এত পিছিয়ে আবার রিকল করতে পারতেছিলাম না। বাট আমাদের কিন্তু ভয়েস মেসেজে কথা হচ্ছিল, কি দুঃখ ছিল আমার। এই এত দুঃখ আমি, এবং সাডেনলি ইউ আর আ স্ট্রেঞ্জার দেন, লাইক এত কথা বলছি। আসলে স্ট্রেঞ্জারদের সাথে কথা বললে মনে হয় ভালোই লাগে না? ভালোই লাগে, বাট এখন তো স্ট্রেঞ্জার নাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু মাই শো। ছোট একটা রিকোয়েস্ট, লাস্ট একটা মোমেন্ট, যে টু দ্য ক্যামেরা একটু যদি আমাকে নিয়ে কিছু বলতে চান বলতে পারেন। কাশফিয়া মিনা আপু মানে হচ্ছে ভালোবাসা।
অ্যান্ড আজকে আমি কে ড্রপের ড্রেস পরেছি, আমার কাছে খুব ভালো লাগছে। আই ফিল সো অ্যামেজিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর একটা নিউট্রাল প্লেস, এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে পজিটিভিটি দিয়ে কথা বলেছি, মনের সুখে আমি কথা বলতে পেরেছি, একদম কোনো ধরনের টেনশন না নিয়ে যে কি বলে ফেলবো, কি জিজ্ঞেস করবে। তো ওভারঅল আমার কাছে এতটা পজিটিভ লেগেছে, আমার এই প্ল্যাটফর্মটা খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, আর love you so much. Thank you, Leona. Closing my show right here with Leona today, episode 2, season 2. Yes, I'm Sindview. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello, Leona. Hello. This is our game time now. Okay, Leona, she's my guest today, and my guest will taste some Deshi chips and guess the brands. Okay? The goal is to show that we have amazing local options and we don't need to depend on Israeli products. So boycott Israeli products. Okay, so let's support the local and make them a better choice. Okay, so let's begin. I would start by saying the rules. আমাদের এখানে ভিতরে চিপস আছে অনেকগুলো, যেটা আমি আপনাকে দেখতে দিচ্ছি না। আর উপরে যে চিপসগুলো আছে আপনাদের সামনে প্যাকেটে, ইউ ক্যান টেস্ট ওয়ান বাই ওয়ান, অ্যান্ড আপনার যেটা মনে হবে যে এই চিপস, ওইটার একটা কার্ড সামনে আছে, ওটা আমি নিয়ে ওটার উপরে রেখে দিব। ঠিক আছে? চান্স দুইবার। ওকে, দুইবার ভুল করবো, ডান। বাট আমি যদি সব ঠিকঠাক বলতে পারি তাহলে I get $100 USD $100. Okay, any questions you have? না, ঠিক আছে। Okay, you can taste any, মানে যতবার ইচ্ছা you can taste ততবার। So ওকে, ঠিক আছে। মানে So, yeah, এটার অ্যাকচুয়াল ব্র্যান্ডটা দেয়া আছে yes, there, এখানে, হ্যাঁ, আর এখানে সেম এই ব্র্যান্ডটাই উপরে দেয়া আছে। আমরা মানে অ্যাকুরেট ইয়ে তো হবে। ওকে, আমি Yes, start Leona. করবো? হ্যাঁ, sure. Bismillah, you can start. আপনি জানেন, আমি জানি। হয়েছে, ঠিক আছে। হ্যাঁ হয়েছে। ক্ল্যাপ করেন না কেন? ওকে, ক্লাস হয়েছে। ওকে, আল্লাহ, এটা খুব ডিফিকাল্ট, এটা আমি খাই নাই। খাইছেন? এটা না খেলে আপনি বাংলাদেশী না। আপনি খাইছেন, ডেফিনেটলি ডেফিনেটলি খাইছেন। এভাবেই মানুষ জীবনে ভুল করে, সত্যের পাশ দিয়ে চলে যায়, কিন্তু কেউ দেখতে পারে না সত্যিটা। কাম অন লিওনা, আপনি পারবেন। ভেরি গুড লিওনা, দেখছেন কত ভালো লিড দিচ্ছি আমি। সিরিয়াসলি? হয়েছে, হ্যাঁ হ্যাঁ হয়েছে, আমাকে পাত্তাও দেয়নি লিওনা। ওকে, আল্লাহ, এটা খাই নাই। লিওনা আমার কাছে টাকা নেই, $100 দিব না। লিওনা ভুল করেন, ভুল করেন লিওনা, ভুল করেন। কোনো গেমের মধ্যে জিতি নাই, ট্রাস্ট মি, একটা একটা ভুল হবে। কারণ যেমন এটা আপনি পারবেনই, 2টা ভুল লাগবে ফেল করতে হইলে। এটা খাই নাই। পুরান ঢাকার মানুষরা ঝাল পছন্দ করে বেশি নাকি মিষ্টি? মিষ্টি বেশি পছন্দ। তাহলে দেখেন, এটা হচ্ছে মিষ্টি। আল্লাহ, বিসমিল্লাহ। ভেরি গুড, ঠিক আছে। আমি কখনোই এত পারফেক্টলি কখনো ইয়ে করিনি। আচ্ছা, এটা খাই। এটা হচ্ছে এটা ইজি, এটা খেয়েছি। ওয়াও, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এটা খেয়েছি আমি। ফাতেমা বলছে না, আমি জানবেই না, বুঝবেই। খেয়ে নেই, দাও। আমি লিওনা, আপনি জিতে গেছেন কিন্তু। আপনি যেটা দিয়ে দেন তাহলে এটা উঠাই। Congratulations. Congratulations, congratulations. Yay, congratulations, congratulations. And I'm handing over this $100 to you. Congratulations. Congratulations, Leona. Amra chips. It's a real $100, by the way. No, this is not a real one. It's a demo. আপনাকে রিয়েলটা দেওয়া হবে। এটা বলা যাবে না তো।
It's a demo one, but I will give you the real one. থ্যাংক ইউ Thank you, Leon. ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো একটা ইয়েতে আমি Because the niyat is really good. Maybe ejonno. And the niyat is really good. থ্যাংক ইউ Welcome. Congratulations. And thank you so much, Leona, for coming here and playing with us this game. And I hope that আপনি আসলে Lay's face কি জানি আছে ইসরায়েলি প্রোডাক্ট ওগুলো বয়কট করবেন, খাবেন না। ইয়েস এক্সাম আমরা একটা খাবো, দেখা যাবে ওখানে ওইটার জন্য একটা গুলি বানাইতেছে বা কিছু বানাইতেছে, মিসাইল বানাইতেছে, আমাদের মারতেছে। সো আমরা আমাদের দেশি প্রোডাক্টই খাবো। অনেক মজা। নাচোস তো হ্যাঁ। খাইতে খাইতে আমার ডায়রিয়া হয়ে যায়। আমি এত খাই নাচোস। I love nachos. Literally আমার বাসায় বড় বস্তা আছে নাচোস। Nachos. Anyways, thank you so much, Leona. Thank you.